আপনার রাজনৈতিক গড়ে ওঠা কিভাবে হয়েছিল? আমি বেশ ছোটবেলায় শিবিরের সাথে যুক্ত হইছি। আমার ফ্যামিলি জামাতের রাজনীতির সাথে যুক্ত। শিবিরের সভাপতি থাকাকালীন এর পরবর্তীতে আপনি শিবির থেকে সরে আসলেন কেন? শিবির থেকে সরে আসা বলতে আমার ছাত্র জীবন শেষ হয়ে গেছে। তারপরে শিবির থেকে আমি ছুটি নেই। সাধারণত হয় যে শিবিরের অনেক বা মেক্সিমামই জামাতে যায়। আপনি সম্ভবত জামাতে গেছিলেন। আমি জামাতে যাই নাই, জামাতের লোকও হই নাই। আপনি জামাতে আর এঙ্গেজ হন নাই? না, আমি জামাতে আর এনগেজ হই নাই। জামাতে আমি সক্রিয় ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করি নাই। ১লা জুলাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা গঠিত হয়, তখন তো সমস্ত রাজনৈতিক দল ওই ব্যানারের অধীনে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে। সিদ্ধান্ত পৌঁছানোর জায়গাটায় আমি বলব ইন্টারেস্টিং এইটা যে, যেকোনো সিদ্ধান্ত পৌঁছানোটা সহজ ছিল। কারণ হলো সবাই আন্দোলনের পাঁচটা বুঝতে পারছে। আপনাদের যোগাযোগটা কেমন ছিল? কারণ আমরা এই ছোট ফোনে কিছু করার নাই। কারণ আমরা তো আসলে মানে পিছু হটার কোনো সুযোগ নাই। তো তখন এই ৯ দফা যেটা প্রস্তুত করা হয়েছে এটা মিডিয়া হাউসে পৌঁছানো, পেন ড্রাইভে করে, এরপরে মোবাইলে মেসেজ দেওয়া, সাংবাদিকদের সাথে কথা বলা। এই পুরো কাজটা এখানে সাংবাদিক ভাইয়েরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভাইয়েরা অনেক বেশি কষ্ট করে। অনেক তরুণ যারা গণ-অভ্যুত্থানে জীবন বাজি রেখে লড়াই করেছে, তারা কিন্তু আর এই মোরালিটি ধরে রাখতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে আমরা আর এখানে থাকব অন্যের উপর। জামাত অনেকে মনে করে বা অনেকে বলেও যে জামাতের বি টিম বা সি টিম আপনারা। ছাত্র ইউনিয়ন থেকে কেউ এসে বিএনপি করলে কেউ তো বলে না যে বিএনপি হইলো গিয়া বামদের বিটে। ছাত্র অধিকার পরিষদের ওরা যখন এনসিপি করলো কেউ তো এটা বলতেছে না এটা গণ অধিকার পরিষদের বিটে। আমি মনে করি যে জাস্ট ওই পারসেপশন থেকে বলা হচ্ছে। এটা কারো কাছে কোনো অথেন্টিসিটিও নাই। মানে কেন বলছে সে নিজেও জানে না। যে আওয়ামী লীডার গণহত্যায় অংশগ্রহণ করে, কোনো লিগ্যাল ক্রাইম করেন, আমরা তাকে সোসাইটিতে রিহেবিলিটেট কিভাবে করব? মানুষের কাছে অপমানের দৃষ্টিতেই মানুষ তাদেরকে এতটুকু তাদেরকে মেনে নিতে হবে। কারণ হলো তারা আওয়ামী লীগের সময়ে এইসব অপরাধকে ডিফেন্ড করে। ৭১ নিয়ে বয়ানের এখনো যে রাজনীতি ঠিকই আছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? যে পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী, পাকিস্তান চলে যায়। বাংলাদেশের মানুষজন সবার আগে বাংলাদেশকেই ভালোবাসবে। সুতরাং ওই পুরনো ঘেরাটোপের মধ্যে যারাই পড়বে, যারাই ওই রাজনীতিটা করতে চাইবে, আসলে বাংলাদেশের রাজনীতি করে টিকতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ এন্ড বিয়ন্ডের আরেকটা এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমার জন্য খুবই খুশির দিন, কারণ I have a guest whom I personally have admired for a very long time. জনাব আলী হাসান মোহাম্মদ জুনায়েদ ভাই। আলী হাসান জুনায়েদ ভাই বর্তমানে বাংলাদেশের আহ্বায়ক হিসেবে আছেন। উনি জুলাই যে আন্দোলন গণ-অভ্যুত্থান হলো সেটায় উনার বিগ রোল ছিল। আজকে আমরা এইসব বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা বলব। জুনায়েদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্যে। বাংলাদেশের বিয়ন্ড এবং তোমাদের জন্য শুভকামনা। কি অবস্থা ভাই? কেমন যাচ্ছে আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন? আলহামদুলিল্লাহ এক কথায়। তবে ৫ তারিখের পরে সেটা হইছে যে ব্যস্ততা অনেক বেশি বাড়ছে আরকি। নানামুখী ব্যস্ততা। তো তাতে করে সবকিছুতেই একটা ইমপ্যাক্ট পড়ছে। তো আমার ওয়াইফ মাঝে বলে যে ভাই সরি ভাই তাও বলে না। না ওর ওয়াইফ মাঝে বলে যে হাসিনা পালায় গিয়ে কি দেশের দায়িত্ব আপনারা দিয়ে গেছে নাকি? তো বিষয়টা হইছে এরকম যে দৌড়ঝাঁপ, নানাবিধ ব্যস্ততা সব মিলিয়ে লাইফ স্টাইলে তো একটা বড় চেঞ্জ আসছে। আপনার রাজনৈতিক গড়ে ওঠা কিভাবে হয়েছিল? আমি আ বেশ ছোটবেলায় শিবিরের সাথে যুক্ত হইছি। আমার ফ্যামিলি জামাতের রাজনীতির সাথে যুক্ত। তো সেখান থেকে এবং স্বাভাবিকভাবে এই এলাকায় যারা শিবিরের দায়িত্বশীল ছিল, কোন ক্লাস থেকে ভাই? আমি শিবির ৫-৬ থেকেই প্রোগ্রামে আসা যাওয়া। শিবিরে আমি সাথী হই ক্লাস ৮-৯ এ থাকতে আমি। তো একটু লম্বা সময় আছে আরকি। তো ওই সময় থেকে মিটিং-টিটিং এ যাই। দায়িত্বশীল ভাইয়েরা সময় দেয় পেছনে, প্রচুর আড্ডা দেয়, গল্প করে। রেজাল্ট-টেজাল্ট ভালো ছিল স্কুলে। সব মিলিয়ে একটা অ্যাট্রাকশন এর জায়গায় ছিলাম আরকি। তো এরপরে তো আ ইন্টারমিডিয়েট লাইফেই আমি সদস্য হই শিবিরের। পরে বিশ্ববিদ্যালয় জীবনে তো শিবিরের দায়িত্ব পালন করি। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম বিশ্ববিদ্যালয়ে। শিবিরের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ ব্যবস্থাপনার সম্পাদক ছিলাম। তো এই মোটামুটি জার্নিটা শিবিরের সাথেই লম্বা জার্নি। পরবর্তীতে শিবিরের সভাপতি থাকাকালীন এরপরে কেন্দ্রীয়তে এত বড় একটা পদ। এর পরবর্তীতে আপনি শিবির থেকে সরে আসলেন কেন? শিবির থেকে সরে আসা বলতে আমার ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছিল।
তারপরে শিবির থেকে আমি ছুটি নেই। শিবিরের ভাষায় যেটা হলো যে ছুটি নেয়া। ছুটি নিয়ে প্রত্যেক বছরই এরকম অনেক দায়িত্বশীলের ছুটি হয়। তো আমিও শিবির থেকে ছুটি নেই। এরপরে প্রফেশনাল লাইফে ব্যস্ত হই। প্রফেশনাল লাইফেই ব্যস্ত ছিলাম। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই এই আওয়ামী আমলে আমাদের দীর্ঘ একটা জার্নির কারণে অ্যা ক্যাম্পাসে এবং এলাকাতে আসলে যেটা হয়েছে যে রাজনৈতিক একটা জার্নি আমাদের ছিল। এলাকাতে যেটা নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। শিবির করার কারণে সবাই জানতো এলাকায় শিবির করে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে তো আর আমরা ওপেনলি বলতে পারি নাই। সিচুয়েশন ডিফারেন্ট ছিল। কারণ এখানে বললেই নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা। কিন্তু আমরা তো অ্যা সবসময় একটা ইনসিকিউরিটির মধ্যে থাকতে হয়েছে আরকি বিশ্ববিদ্যালয়ে এসে। তো তারপরে আ শেষ করে তো যেটা বললাম যে প্রফেশনাল লাইফ এর এনগেজমেন্ট। কিন্তু এর মধ্যে এই যে নানা রাজনৈতিক জার্নির কারণেই পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের সাথে আলাপ আড্ডা, অ্যা ক্যাম্পাস কেন্দ্রিক সখ্যতা গড়ে ওঠা। সো এরপরেও আপডেটেড ছিলাম। ক্যাম্পাসে কি হচ্ছে, কি ক্যাম্পাসের অ্যাক্টিভিস্টদের সাথে যোগাযোগ এগুলো সবসময় কম বেশি ছিল আরকি। স তাইলে সাধারণত হয় যে শিবিরের অনেক বা মেক্সিমামই জামাতে যায়। আপনি সম্ভবত জামাতে গেছিলেন। আমার জানা মতে আপনি জামাতের রুকন পর্যন্ত হয়েছিলেন। ইফ আই এম নট রং। না, পর আমি জামাতে যাই নাই, জামাতের রোকনও হই নাই। আমি আ শিবির শেষ করার পরে আসলে প্রফেশনাল লাইফেই ব্যস্ত ছিলাম বেশি। কারণ আপনি জামাতে আর এনগেজ হন নাই? না, আমি জামাতে আর এনগেজ হই নাই। জামাতে আমি সক্রিয় ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করি নাই। এই পরবর্তীতে আপনি নাগরিক কমিটিতে গেছিলেন। আপনার এই গণঅভ্যুত্থানের কাহিনীটা শোনান যে গণঅভ্যুত্থানের যে মেইন কয়েকজন লিড যারা পিছনে ছিল, ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের মধ্যে আপনি একজন। কিভাবে এই জিনিসটা ফরমেশন কিভাবে হয়েছিল? পরবর্তীতে how it folded out as the mass revolution or mass uprising? জুলাই গণ অভ্যুত্থানে আমার সম্পৃক্ততা মূলত যেটা বলছিলাম যে অ্যাক্টিভিস্টদের সাথে তো আগে থেকেই যোগাযোগ ছিল। তো ৫ই জুন যখন কোর্টে রায় হয়, এই কোটা পুনর্বহালের আবার সুযোগ তৈরি হয়, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের দাবি দেওয়া শুরু হয়। যাতে করে আ এই যে একটা ন্যাক্কারজনক সিদ্ধান্ত নেওয়া হলো, কোটা পুনর্বহাল হলে তো আবারও বৈষম্যের সৃষ্টি হবে। তো স্বাভাবিকভাবেই তখন এই বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে সাদিক কায়েম, এস এম ফরহাদের সাথে নাহিদ, আসিফ, মাহফুজ ওরা যোগাযোগ করে এবং আন্দোলনটা কিভাবে চালায় নেওয়া যায় এ ব্যাপারে শলা-পরামর্শ করে। তো ওই সময় সাদিক, ফরহাদরা আমার সাথেও যোগাযোগ করে যে, "ভাই আমরা কিভাবে কাজগুলো করতে পারি?" তো যেহেতু ক্যাম্পাসের যেকোনো ন্যায়সঙ্গত দাবির আন্দোলনেই আমরা একসাথে কাজ করেছি, শিবির সহযোগিতা করেছে। তো স্বাভাবিকভাবে এই আন্দোলনেও সহযোগিতা করার জায়গা থেকেই আলাপ আলোচনা চলছিল। তো ওই সময় আমরা যোগাযোগ মেইনটেইন করতাম এই বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি যারা ছিল শিবিরের তাদের একটা গ্রুপ ছিল, টেলিগ্রাম গ্রুপ। ওই গ্রুপে আমরা আলাপ আলোচনা করতাম। বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কি হবে। আর আ স বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যারা আ আগে শিবিরের সাথে যুক্ত ছিল তাদের নিয়েও একটা গ্রুপ ছিল। ওই গ্রুপে আমরা আলাপ আলোচনা করতাম। আর বর্তমান যারা আ আ শিবির করে এবং ক্যাম্পাসে আ আ আন্দোলনের সাথে যুক্ত যেকোনো ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলনের সামনের দিকে থাকে বা আ আন্দোলনের সাথে আ একসাথে মানে আন্দোলনের সামনের দিকে থাকে কিংবা যেটা বলে যে আন্দোলনের নেতৃত্ব দেয়, এরকম লোকজনের সাথেও আমাদের একটা মানে WhatsApp, Telegram এর মাধ্যমে যোগাযোগ ছিল। তো এইজন্যে পহেলা জুলাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা গঠিত হয়, তখন তো সমস্ত আ রাজনৈতিক দল ওই ব্যানারের অধীনে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করে। সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে বেছে নেয়। দলীয়, নির্দলীয় সব ধরনের মানুষজন কিন্তু এই আন্দোলনে আস্তে আস্তে সংগঠিত হয়। আমার খুব স্পষ্ট মনে পড়ে যে এই আন্দোলনের বিভিন্ন স্টেজে বাংলা ব্লকের কর্মসূচি, তারপরে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া, এই প্রত্যেকটা স্টেজেই কিন্তু আমরা আলাপ আলোচনা করেছি যে কখন কিভাবে কি করা যায়। এবং এই আলাপ আলোচনার মধ্যে যেটা ছিল যে একদিকে নাহিদ, আসিফ, মাহফুজ, হাসনাত, সার্জিস ওরা নিজেদের মধ্যে একটা আলাপ করত। এদিকে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথী কায়েম, ফরহাদ সহ সাবেক সভাপতিরা আমরা নিজেরা আলাপ করতাম। আরো এরকম নিশ্চয়ই নানা জায়গায় আলাপ আলোচনা হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো হতো আরকি যেকোনো বিষয়ে। তো সিদ্ধান্তে পৌঁছানোর জায়গাটায় আমি বলব ইন্টারেস্টিং এইটা যে, যেকোনো সিদ্ধান্ত পৌঁছানোটা সহজ ছিল।
কঠিন ছিল না কিন্তু। কারণ হলো সবাই আন্দোলনের পাঁচটা বুঝতে পারছিল। ১৪ তারিখে যখন "তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার" এই স্লোগানটা হয় হাসিনার প্রেস ব্রিফিং এর বিপরীতে, তখন আমরা বুঝে যাই যে স্টুডেন্টরা টেবু এবং ট্যাগিং এর রাজনীতিটা ভেঙে ফেলছে। এই কারণেই কিন্তু আওয়ামী লীগ পরের দিন খুব তীব্র প্রতিক্রিয়া দেয়। ওবায়দুল কাদের বলে যে, "এদের জন্য ছাত্রলীগই যথেষ্ট" এবং শয়ন বলে যে, "ফু দিলে ৫ মিনিটের মধ্যে উড়ে যাবে।" সাদ্দাম হুমকি দিয়ে বলে যে, "সবকিছুই মনে রাখা হবে। আন্দোলন যাবে, আন্দোলন আসবে কিন্তু ছাত্রলীগ থাকবে।" স্ক্রিনশট থেকে যাবে। হ্যাঁ, এই যে এরকম তার বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে ১৫ তারিখ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের স্টুডেন্টদের উপর কিন্তু ব্যাপক হামলা করা হয় এবং সেই সময় সবার কাছে দৃশ্যগুলো স্পষ্ট। বিশেষত তন্বীর অ্যা মানে রক্তাক্ত চেহারার দৃশ্য তো সারা দেশের সব মানুষই দেখছে আমার ধারণা। প্রচন্ড ক্ষুব্ধ পরিবেশ তৈরি হয় এবং এটা তো শুধু এইটা, হাসপাতালে যাইতে বাধা দেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা নিতে বাধা দেয়া হয়। আহতদের উপর হামলা করা হয়। এটা ওই ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সেক্রেটারি সৈকতের নেতৃত্বেই হয়। তা একটা সেকেন্ড প্লিজ, সরি টু ইন্টারাপ্ট। একটা জায়গায় পড়ছিলাম যে শেখ হাসিনা গিয়ে ওই যে আহতদের দেখতে গিয়ে ওদের মুখে থুতু দিতেছিল। এটা কি সত্যি? এটা অ্যাটর্নি জেনারেল বলেছে। এটা হলো অ্যাটর্নি জেনারেলের স্টেটমেন্ট যে শেখ হাসিনা আহতদের গায়ে থুতু দিতেন এবং শেখ হাসিনা যে ক্যারেক্টারের মহিলা এটা তার পক্ষে সম্ভব বলে আমি মনে করি। ঠিক আছে? এখন কারণ হলো তার যে ফোন কলগুলো আমরা পাই এখন। ফোন পরে সে কি বলছে? বলতেছে লিথাল ওয়েপন ব্যবহার করতে। ভিসি মাসুদ কামালের সাথে যখন কথা বলতেছে, তখন সে কিভাবে বিরক্তি প্রকাশ করতেছে এবং স্টেপ নেয়ার কথা বলতেছে। তার ল্যাঙ্গুয়েজ তো খুব স্পষ্ট। সোজা তার ল্যাঙ্গুয়েজ থেকে সে এই আন্দোলনকারীদেরকে কি দৃষ্টিভঙ্গিতে দেখতো, এটা খুব মানে জাতির সামনে স্পষ্ট। সুতরাং আহতদের উপর থুতু মারবে, এটা খুব অকল্পনীয় কোনো বিষয় না আরকি। শেখ হাসিনার মতো মানুষের কাছে এটা আশা করা এটা। তো এরপরে ১৫ তারিখের পরে মানে আন্দোলনের এই স্টেজগুলো বলতেছি কেন? কারণ ওই সময়টাতে আমরা আসলে রাতভর আলাপ করতেছি গ্রুপগুলোতে। অনলাইন মিটিং হচ্ছে, জুমে মিটিং হচ্ছে এবং আম আম আমাদের দিক থেকে আমরা পরামর্শ গ্যাদার করতেছি। সাদিক কায়েম আবার মাহফুজের সাথে আলাপ করতেছে, নাহিদের সাথে আলাপ করতেছে, হাসানের সাথে আলাপ করতেছে। আমরা আবার নিজেরা আলাপ করতেছি। আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে আরকি। মাহফুজ আবার আরো বিভিন্ন স্টেক হোল্ডার এর সাথে আলাপ করতেছে। সো আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাতে এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ইজি ছিল এই কারণে যে সবাই আন্দোলনে ৫ টার সাথে ছিল। তো একটা পর্যায়ে যেটা হইছে যে ১৫ তারিখের হামলার পরে তো স্টুডেন্টরা একেবারে সমস্ত স্টুডেন্টরাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ওঠে যে তারা এই হামলার একটা জবাব দিবে। এবং এর কারণেই ১৬ তারিখ পরের দিন কিন্তু শহীদ মিনারে বিক্ষোভ ছিল। এবং শহীদ মিনারে বিক্ষোভের দিন ছাত্রলীগও কিন্তু রাজু ভাস্কর্যের এদিকে ছিল। সো সেইদিন হইলো আ দুপুরে আমরা জানি যে আবু সাঈদের শহীদের শাহাদাতের যে দৃশ্য একেবারে গুলির সামনে বুক পেতে দেয়ার, এটা দুপুরে ২টা ১৭ বা এরকম একটা সময়। তো সাথেই মানে এটা তো আরো বেশি স্পিরিটেড করে দেয়। উল্কার মতো ছড়ি। হ্যাঁ, ওরকম মতো ছড়ায় পড়ছে যে এইভাবে করে নিরস্ত্র একটা মানুষের উপর পুলিশ গুলি চালায় জাস্ট কিল। এবং শুধু তো কিল না ওইটার মানে যা এফআইআর রিপোর্ট তার যে কি বলা যায় এই আ ডাক্তারের যে রিপোর্ট সুরতহাল রিপোর্ট অদ্ভুত অবস্থা। তার স্পিরিটটা ট্রান্সেন্ডেন্ট হয়ে যায় সবার মধ্যে। তো এখন না ওই রিপোর্ট গুলোতে কিন্তু সত্য লুকানোর চেষ্টা করা হয়েছে। এরকম কোনো গুলিই নাকি করা হয়নি। এইরকম রিপোর্ট দেওয়া হয়েছে। সবার সামনে, চোখের সামনে। চোখের সামনের ঘটনা যেটার ভিডিও আমরা সবাই দেখতেছি। তো যাই হোক এটা তো একেবারে মানে ব্যাপকভাবে স্পায়ার করে এবং তখন ওই রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সকল হল থেকে ছাত্রলীগকে বের করে এবং সকল হলের প্রভোস্টের কাছ থেকে স্টুডেন্টরা যেটা করে যে সেটা হলো ওই একটা কাগজের মধ্যে হলে ছাত্ররা দিতে নিষিদ্ধ সহ এরকম কয়েকটা পয়েন্ট গেস্ট রুম, গণরুম নিষিদ্ধ, বন্ধ হয়ে যাবে। এরকম কিছু পয়েন্টের স্বাক্ষর নেয়। ওই রাতটা খুব একটা মানে অনেক লং নাইট কারণ ওই পুরো রাত জুড়েই ছাত্রলীগ সারা দেশের থেকেই আসলে মূলত বিতাড়িত করা হয়েছে। তখন ক্লিয়ার হয়ে যায় যে এই স্টুডেন্টরা যারা ক্যাম্পাসে ছাত্রলীগকে বিতাড়িত করে দিয়েছে তখন তো হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়। তো স্টুডেন্ট তো তার ফেরার রাস্তা নেই। স্টুডেন্টরা ক্লিয়ারলি রিওয়ার্ড নিয়ে ফেলছে এবং ওই সময় থেকে আমরা বুঝি যে রক্তের বিনিময়ে আর কোটা সংস্কার এটা কোনো মূল্য হইতে পারে না। কারণ এখানে অলরেডি ৬ জন শাহাদাত বরণ করে ফেলছে এই ১৬ তারিখে। তো তারপর থেকেই মূলত যে শুধু কোটা সংস্কার দিয়ে হবে না। কি করার? তখন থেকে তো আবার সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে ২১ তারিখ রায় আসবে। ২১ তারিখ রায়ের মধ্য দিয়ে ছাত্রদের দাবি-দাওয়া মেনে নেওয়া হবে।
কিন্তু আমাদের কথা ছিল যে না শুধু এটা দিয়ে তো হবে না। সাধারণ শিক্ষার্থীদের উপর দীর্ঘ সময় ধরে চলা যে নির্যাতন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নির্যাতন এবং সারা বাংলাদেশের মানুষের উপর আওয়ামী লীগের যে নির্যাতন এটা তো মানুষের স্মৃতি থেকে মুছে যায়নি। এমনকি ১৭ তারিখ যখন গায়েবানা জানাজা ঘোষণা করা হয় ক্যাম্পাসে, সেখানেও তো হামলা চালানো হয়। গায়েবানা জানাজা এবং কফিন মিছিলে হামলা চালানো হয়। পুলিশ হামলা চালায় ক্যাম্পাসে। ঐদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন জোরপূর্বক শিক্ষার্থীদেরকে হল ছাড়তে বাধ্য করে। তো শিক্ষার্থীরা তো হল ছাড়ে। তখন আন্দোলন সবাই ভাবছে যে ক্যাম্পাস যদি বন্ধ করে দেয় আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু তা তো হয় নাই। আন্দোলন আরো স্পটে ছড়ায়। স্ফুলিঙ্গ হ্যাঁ, স্ফুলিঙ্গ বলতে আন্দোলন এখন পুরো স্পটে ছড়ায় পড়ছে। তখন যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, এই আ কি বলে রামপুরা, বারতা, নতুন বাজার, মোহাম্মদপুর, সাভার, শাহবাগ, সায়েন্স ল্যাব প্রত্যেকটা জায়গায় আন্দোলন ছড়ায় পড়ে। সো আন্দোলন তখন মানে পরের দিন থেকে আন্দোলন আসলে আরো অন্য লেভেলে চলে যায়। এই সময় জুড়ে আমরা যেটা করতেছি সেটা হলো গ্রুপগুলোতে আমরা আলাপ করতেছি। আমরা আ মা নেক্সট স্টেপ কি হবে প্রত্যেকটা স্টেজে আমরা কানেক্টেড। সো ওই আলাপগুলো মানে একটা মানে অ্যাডভেঞ্চারাস নাইট এই কারণে যে সময় আমরা দেখি ঘুমাচ্ছি না। সকালে আন্দোলনে নামতেছি, রাতে আলাপ আলোচনা করতেছি। মানে এবং অনেক সময় যে আন্দোলন তো ইনস্ট্যান্ট মুহূর্ত চেঞ্জ হচ্ছে। ডিসিশনটা কি হবে? ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হচ্ছে। আলাপ করতে হচ্ছে। সো মোমেন্ট গুলো তো ছিল এইরকম। তো তারপরে ওই সময় হলো ওই ৯ দফা আ আমাদের গ্রুপে সাদিক কিছু দফা শেয়ার করে। আ তারপরে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। পরে একটা ৯ দফা প্রস্তুত করা হয়। এই ৯ দফা প্রস্তুতিতে অনেকেই যুক্ত ছিল। তো ত ত ততক্ষণে মানে ১৮-১৯ তারিখও খুব ট্র্যাজেডিক ঘটনা তো ঘটে গেছে। ১৮ তারিখে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে আসে এবং আ আন্দোলনে ব্যাপকভাবে পুলিশ ঐদিন গুলিগোলা চালায় আরকি সারা দেশে। ১৯ তারিখ তো আমার চোখের সামনে আমি নিজেই আ আ মানে জাস্ট হেলিকপ্টার এবং পুলিশ র্যাবের গাড়ি এসে একেবারে কোনো সতর্ক সংকেত ছাড়া অতর্কিতভাবে গুলি চালায়। গুলি চালালে অন দ্য স্পটে ২০, ২৫, ৩০ জন আমি দেখি অন দ্য স্পটে পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছেন আসলে ওইখানে যে আমরা মারা যাই নাই। তো একেবারে মানে চোখের সামনে ভাসতেছে যে কিভাবে হেলিকপ্টারটা এসে গুলি করল এবং এই কি বলা যায় পুলিশ র্যাব গাড়ির সামনে থেকে গুলি করল। তো এই হলো সিচুয়েশন আরকি। ১৯ তারিখ অনেক বেশি রক্তারক্তির ঘটনা ঘটেছে। ঐদিন আ মানে আমাদের ওইখানে প্রায় ৩ ঘন্টা গুলিগোলা চলে আরকি। তো এরপরে মানে এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন প্রতিদিনই আন্দোলনে নামতেছি। আ এরপরে প্রতিদিন পুলিশ গুলি করতেছে আন্দোলনে। এর মধ্যে ওই ১৮ তারিখ তো ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। হুম, তখন আমরা অফলাইনে যোগাযোগ করতেছি। অফলাইনে যোগাযোগটা কেমন ছিল? কারণ আমরা এই ছোট ফোনে কিছু করার নাই। কারণ আমরা তো আসলে আ মানে আর পিছু হটার কোনো সুযোগ নাই। আন্দোলনের তখন নেতৃত্বও নাই। মানে আন্দোলনটা তখন এক প্রকার বিশ্ববিদ্যালয়ের শিবিরকে চালাতে হয়েছে। কারণ আন্দোলনে তখন নাহিদ, আসিফ সহ ওরা গুম হয়ে গেছে। ঠিক আছে? এরপরে এই আ কি বলে যে ইন্টারনেট বন্ধের সময় যোগাযোগ করা যাচ্ছে না। তো তখন এই ৯ দফা যেটা প্রস্তুত করা হয়েছে এটা মিডিয়া হাউসে পৌঁছানো, পেন ড্রাইভে করে এরপরে মোবাইলে মেসেজ দেওয়া, সাংবাদিকদের সাথে কথা বলা, এই পুরো কাজটা এখানে সাংবাদিক ভাইয়েরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছেন। তারা এই জায়গাগুলো পৌঁছানোর ব্যবস্থা করেছে। এবং আমরা ওই সময় একটা বিভ্রান্তিও ছড়ানোর চেষ্টা করা হইছে যে ইলেকট্রনিক মিডিয়াতে ৮ দফার কথা বলা হইছে। আর প্রিন্ট মিডিয়া ২-১ টা বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু ৮ দফা। অথচ দফা ছিল ৯ দফা। এই জায়গায় আমার খুব লাগে যে বাংলাদেশের মানুষ কিন্তু ৯ দফাকে রিসিভ করছে। কারো মাথায় কিন্তু ৮ দফার স্মৃতি নেই। এর মধ্যে ২১ তারিখ কিন্তু ৯৩% মেধা এবং ৭% ভোটার রায়ও হইছে। কারো কিন্তু ওই রায় নিয়েও মাথা ব্যাথা নাই। কারণ ততদিনে এত বেশি হত্যাকাণ্ড হয়ে গেছে, তো মানুষ মানে আর সহ্য করতে পারে নাই। এবং ঢাকা মেডিকেলে যে পরিমাণ হয়রানির শিকার হইতে হইছে নিহতদের লাশ নিতে গিয়ে, এগুলো আসলে আ নিজে না দেখলে বোঝা যাবে না। তো তখন আমরা আসলে আন্দোলনের মধ্যে পড়ে গেছি। প্রতিনিয়ত লাশ দেখতেছি, রক্ত দেখতেছি। মানে এগুলো মানে তখন মানে ট্রমাটিক সিচুয়েশন আরকি। আমরা দৌড়ের উপর আছি। আ এরপরে তো এই বললাম মানে তখন এই কারফিউ জারি হয়ে গেছে ১৯ তারিখ রাত থেকে আরকি। ২০ তারিখ সকাল থেকেই কারফিউ। কারফিউর মধ্যেও লোকজন নামতেছে, আমরা নামতেছি, মাঠে যাচ্ছি।
মিছিল মিটিং যে যেভাবে পারে আন্দোলন করতেছি। পুলিশ গুলি চালাচ্ছে। কোনো নিউজ নাই কোথাও। সোশ্যাল মিডিয়া নাই। আমরা জাস্ট ফোনে যোগাযোগ করতেছি আর মেসেজিং অ্যাপ ছিল একটা। আমরা ওই মেসেজিং অ্যাপে যোগাযোগ করতাম। ওই মেসেজিং অ্যাপটা ঠিক কিভাবে? ওইটা ওই একটা মেসেজ এই ন্যাপ আমি একটু মানে মেসকে একটা নাম ভুলে গেছি। তো ওই অ্যাপে আমরা শুধু মেসেজ চালাচালি করা যেত আরকি ওইখানে। তো আমরা জাস্ট ওই মেসেজ চালাচালি করতাম। তো এই যে আ এই পুরো ইন্টারনেট বন্ধের সময়টাতে বেশিরভাগ যোগাযোগ আছে আসলে অফলাইনে। ওই ছোট ফোনে ফোন দিতাম। কোথায় আছে, কি অবস্থা, কোন স্পটের কি খবর, কে কোথায় নামতেছি। আমরা নিজেরাই আ মানে আলাপ করতাম এগুলো। আপনাদের তো সাইন ল্যাঙ্গুয়েজ আছিল। মানে শিবিরের সাইন ল্যাঙ্গুয়েজ আছে এটা খুবই ফেমাস একটা কথা। এটা কিভাবে কাজ করতে? স্পেশালি ওই টাইমে? এই যে আন্দোলনের সময় আমরা আ মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পরিভাষা ব্যবহার করতাম আরকি। তো আমাদের এমনিতে প্রস্তুতি ছিল যেটা সেটা হলো যে লিডারশিপের একটা প্রস্তুতি ছিল যে লিডারশিপ যদি শূন্য হয়ে যায় যাতে আন্দোলনের 2nd লেয়ার, 3rd লেয়ার এরকম একটা ব্যাপার ছিল। চিন্তাভাবনা ছিল যে কারা আসবে, কারা আসবে। সো যে যখন নাহিদ আসিফ সহ সবাই মূলত এই গুম হয়ে গেল এবং এরপরে তো ডিবি আবার তুলে নিয়ে গেল। স স ৬ সমন্বয়ককে যখন তুলে নিয়ে গেল। তো এই যে পুরা সময়টাতে এই পুরো সময়টাতে বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইয়ুম এবং এস এম ফরহাদ সহ বিশ্ববিদ্যালয়ের শিবির এবং আরো অন্যান্যরা এই পুরো আন্দোলনটারে কিন্তু আ কোঅর্ডিনেট করছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এখানে মূল ভূমিকা পালন করছে। তারপরে ওই সময়ে আব্দুল কাদের, তারপরে আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ ওরা এই ওরা যখন মূল এই ৬ লিডারশিপ ছিল না তখন ওরা সামনে আসছে। সা সংবাদ বিজ্ঞপ্তি, প্রেস রিলিজ, তারপরে মিডিয়ার সামনে কথা বলা এই রিস্ক গুলো তারা নিয়েছে। এবং এই পুরো মানে আন্দোলনটা তখন হয়ে গেছে কি যে মানে মানে জাস্ট আমি বলব যে এটা একটা অটোমেটেড হয়ে গেছে আরকি। সবাই বাংলাদেশের মানুষজন এটারে তার নিজের আন্দোলন হুম। হিসেবে তখন নেমে গেছে। যে যেদিক থেকে পারে এই আন্দোলনকে কিভাবে সহযোগিতা করবে এজন্য প্রস্তুত। কারণ তখন তো এই ট্রাক ড্রাইভাররা রাস্তায় এরকম ট্রাকগুলো রেখে দিছে। কারণ কি? যাতে পুলিশের গাড়ি না আসতে পারে। ট্রাক ড্রাইভাররা হেল্প করছে। প্রত্যেকটা রিক্সা অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করছে। রিক্সাগুলো এই আহতদেরকে নিয়ে গেছে। এই মুভমেন্টের তো আসলে নানা মানুষের আসলে অবদান। সো আন্দোলন তখন গণসম্পৃক্ত হয়ে গেছে। এর মধ্যে ওই আ আ ইন্টারনেট বন্ধের পর থেকে এই কারফিউ জারির পর থেকে কিন্তু গণগ্রেফতার চলতেছে। মামলা এবং গণগ্রেফতার। ছাত্র পাইলে গ্রেফতার, বাসায় ছাত্র পাইলে গ্রেফতার করা হচ্ছে। এরকম হরিফিক সিনারিও কিন্তু চলতেছে। তারপর যখন ইন্টারনেট আসলো তখন তো আমরা চোখের সামনে ভেসে আসলো এই যে কিভাবে করে লাশ মানে মানুষকে মারা হইছে। বিশেষত ওই যে এপিসি থেকে আসাবুল ইয়ামিনের যে লাশের বডিটা পড়ে যাওয়ার দৃশ্যটা তো সবার চোখের সামনে ভেসে তো তখন আরো বেশি আন্দোলন ক্ষিপ্ত অবস্থা। লাস্টের দিকে তখন আমরা এই কি বলা যায় পরপর আ মানে এমন যখন হত্যাকাণ্ড তখন তো মায়া কান্না শুরু করলো হাসিনা মনে থাকার কথা। যে বিটিভিতে আগুন ধরায় দিছে, মেট্রো রেলে আগুন ধরেছে। নিজেরাই এটা স্যাবোটাজ করে এরকম একটা আ করে মায়া কান্না এবং তখন যখন চারদিক থেকে প্রতিবাদ উঠলো যে বিল্ডিং হলে তার কান্না, মানুষকে হত্যা করার পরে তার কোনো কান্না নাই। তখন একটা মেকি শোক দিবস ঘোষণা করল। পাস কি বলা যায়? এই শোক দিবস ঘোষণা করার পরে আমরা চিন্তা করলাম যে এখন কি করা যায়? এই শোক দিবসটা তো প্রত্যাখ্যান করতে হবে। জনগণদের এটা প্রত্যাখ্যান পরবর্তীতে যেটা ওই যে Facebook লাল করা এবং চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি দেয়া হলো। এই কর্মসূচি দেশ-বিদেশে সকল পর্যায়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় গেল। এটা দিয়া পুরো সারা বিশ্বের বাংলাদেশিরা এই আন্দোলনের সাথে কানেক্টেড হয়ে গেছে তখন। প্রায় আমার ধারণা কিছু মানে বিবেক বিবর্জিত আওয়ামী লীগের লোকজন বাদ দিয়ে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষজন আসলে ওই লাল প্রোফাইল লাল করার যে মুভমেন্ট এই মুভমেন্টে যুক্ত হয়েছে। তারপরে ছিল আ মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এটা সবার মনে থাকার কথা যে কোর্টে এই যে এক মেয়ে তার ভাইকে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় গেছিল। তো এই যে দৃশ্যগুলো তো তখন মার্চ ফর জাস্টিস কর্মসূচির মধ্য দিয়ে সবার কাছে আবার একটা নতুন প্রাণ পায়। এবং আমরা পহেলা আগস্টে এসে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করি। যে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, আহত হয়েছে তারাই হলো আমাদের আসল হিরো। তারা এই দেশটারে বাঁচাইতে চায়।
এই জুলুমতন্ত্র থেকে বাঁচাইতে চায়, এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাঁচাতে চায়। এবং তখন ওই যে ৬ সমন্বয়করে অ্যারেস্ট করা নিয়ে প্রতিবাদ ওঠে। শিক্ষকরা প্রতিবাদ করে। সমস্ত প্রতিবাদ ওঠার পরে তো তাদেরকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরেই ৩রা আগস্টে এসে এক দফার ঘোষণা আসে। এই পুরো প্রক্রিয়াটাতে আমরা হলো আ অনলাইন, অফলাইনে যোগাযোগ করতাম, পলিসি গ্রহণ করতাম এবং পলিসি গ্রহণের আলাপ আলোচনাগুলো নানা পর্যায়ে আলাপ আলোচনা হতো। ডিসিশনটা জানতাম। তারপরে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন অনলাইন আসলো তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৈষম্য বিরোধী টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, পেজের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো সারা দেশে ছড়ায় দেওয়া হইতো। তারপরে তো ৩ আগস্টে আমি শহীদ মিনারেই ছিলাম। এমনিতে প্রতিদিনই আন্দোলনটা করছি যাত্রাবাড়িতে। সো কিছুদিন ক্যাম্পাসে আসছি। তো ৩ আগস্টেও ক্যাম্পাসে আসছি। ক্যাম্পাসে এসে এক দফা ঘোষণা করার পরে তো অসহযোগ আন্দোলন। তো সারা দেশে তখন সব ধরনের মানুষ আসলে রাজপথে নেমে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, আ নারী, পুরুষ, আ সব ধরনের মানুষজন, সমস্ত পেশাজীবী মানুষজন। আ ৪ তারিখে কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঐদিন তার সর্বশেষ আঘাত হামলা করে আরকি। অস্ত্র-শস্ত্র সহ। ৪ তারিখে কিন্তু আওয়ামী লীগ একটা প্রাণপণ টার্গেট নিছিল। ৪ তারিখ যতকে মারতে পারি মানে হ্যাঁ, ঐদিন তারা একেবারে প্রাণপণভাবে নাছিল কিন্তু আলহামদুলিল্লাহ আ এই যে ওটা তারা মেরে খেয়ে বাঁচছে। হ্যাঁ, ওরা তো বাকছে অবশ্যই এবং যে দৃঢ়তাটা আমরা দেখাইতে পারছি, আন্দোলনকারীরা দেখাইতে পারছি, এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। পরে তো ৫ তারিখে আলহামদুলিল্লাহ বিজয় আসলো আরকি। ৫ তারিখের বিজয় যেটা যে ৫ তারিখে যাত্রাবাড়িতে আমি এগুলো কোর্টেও বলেছি আরকি আমার সাক্ষীর মধ্যে। হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে মামলায় আমি এই সমস্ত বর্ণনাগুলো দিয়েছি। যে ৫ তারিখে কিভাবে আমি মাথায় গুলিবিদ্ধ মানুষদেরকে দেখেছি স্নাইপার শটে, হাসপাতালে ভর্তি হইতে আমরা জায়গা করে দিছি। আ তারপরে সহযোগিতা করার চেষ্টা করছি। এরপরও আমরা কেউ রাজপথ ছাইড়া দেই নাই। মাঠে সামনে আগায় গেছি। গুলির ভয় কেউ করি নাই। কি হবে? মানে জাস্ট ভয় ডরহীন ছিলাম আমরা সব। তো মানে এটা একটা অদ্ভুত ব্যাপার আরকি। তো এরপরে যখন আর্মির মিলিটারি চিফ কথা বলবে, তা যেমন যখন মিলিটারি চিফের কথা আসলো যে পদত্যাগ করছে, তখনও কিন্তু যাত্রাবাড়িতে আমরা রেস্ট নিতে পারি নাই। ওইখানে রাত পর্যন্ত গুলি চলছে। একটা রেস্টলেস সিচুয়েশন ছিল। পরে আমি ওই আ দলাই পার হয়ে ক্যাম্পাসের দিকে আসি এবং এই রাস্তায় তখন ওই রাস্তা যাত্রাবাড়ির মেইন রোডটাতে গুলিগোলা চলতেছিল। দলাইপাড়ের দিকে আর পুলিশ ছিল না। সো দলাইপাড় দিয়ে যখন আমরা বের হই, অসংখ্য মানুষ রাস্তার ২ পাশে দাঁড়াইয়া তার বাসাবাড়ি থেকে বের হয়ে আমরা মিছিল করে যাচ্ছিলাম। মিছিলে যোগ দিছে, এরপরে মিছিলে সাড়া দিছে, স্লোগান দিছে। অভাবনীয় দৃশ্য আরকি। এভাবে হাঁটতে, হাঁটতে ক্যাম্পাসে আসি। তারপর তো ক্যাম্পাস থেকে 24 এ যাই। যেখানে ওই যে সংবাদ সম্মেলনটা হয় আ ৫ তারিখে রাতে। সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তো আমরা আ কি বলা যায় ২৪ ঘন্টা একটা সময় চাওয়া হয় পরবর্তী সরকার গঠনের। তারপরে রাতভর আলাপ আলোচনা চলে। কি হবে, কিভাবে হবে। রাতে আবার একটা ভিডিও বার্তা দেয়া হয় যেখানে আ প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপ্রধান হিসেবে আলাপ করা হয়। এই জিনিসটা কিভাবে ফর্মুলেট হইছে? এইটা মূলত ৩ তারিখে যখন এক দফা ঘোষণা করা হয়, তখনই তো হাসিনার পদত্যাগ চাওয়া হয়েছে। তারপরে এখানে সাদিক কায়ুম যোগাযোগ করে প্রফেসর ইউনূসের সাথে, তার অ্যাসিস্ট্যান্টের সাথে। এরপরে নাহিদ আসিফ যোগাযোগ করে। এখানে আ যোগাযোগ করে প্রফেসর ইউনূসের কাছ থেকে ৫ তারিখ যখন আ কি বলা যায়, হাসিনার পদত্যাগ হয়, হাসিনা পালায় যায়। তারপরে কিন্তু হইলো যে প্রফেসর ইউনূসের একটা কনসেপ্ট নেয়া হয় এবং এই কনসেপ্ট নেয়ার পরে রাতে যখন আমরা দেখতেছি যে ২৪ ঘন্টা সময় চাওয়ার পরেও দেখতেছি যে সেনাবাহিনীতে কু হওয়ার সম্ভাবনা এবং পুলিশের সদস্যরা সবাই এসে রাজারবাগে যুক্ত হইছে। রাজারবাগে এসে জড়ো হইছে। প্রায় ১,২০,০০০ সদস্য, অস্ত্র-শস্ত্র সহ। সা তো সারা ঢাকার সব থানা ছেড়ে দিয়ে এসে তারা ওখানে এসে যুক্ত হয়েছে ঢাকার আশেপাশে মিলে। তো সব মিলিয়ে তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। সো এই মুহূর্তে রাষ্ট্র ফাঁকা থাকতে পারবে না। আমরা বিভিন্ন জনের সাথে পরামর্শ হচ্ছিল। পরামর্শ করার পরে তখন এই প্রফেসর ইউনূসের সম্মতি নিয়ে তার বলা হয় যে প্রফেসর ইউনূস হবেন রাষ্ট্রের প্রধান। জাস্ট এই প্রধানটা ঘোষণা করে এবং পরের দিন আবার বলা হয় যে পার্লামেন্টকে বিলুপ্ত করতে হবে।
তো এই অনেক ঘটনা আরকি। এই ঘটনার মধ্য দিয়ে মূলত ও হ্যাঁ, একটা স্টেবিলিটি আনা হয় আরকি, যে রাষ্ট্রের শূন্যতা, যে রাষ্ট্রের প্রধান কি হবে তখনও এর সম্ভাবনা আছে। সেই কারণে ওই সময় ভিডিও বার্তাটা কিন্তু রাতের ৩টার দিকে দেয়া হয় আরকি। হুম। তো তখন কেউই ঘুমাইতেছিল না। রাত ৩টা কিন্তু মানুষের রাত ৩টা মনে হইতেছিল না। কেউ ঘুমাচ্ছিল না। আমরা একসাথেই ছিলাম আরকি। তো ঐদিন তো পরে ওই মানে ভিডিও বার্তার এই পাশে নাহিদ, আসিফ, বাকেরও ছিল, আর ক্যামেরার এই পাশে আমরা ছিলাম। এই একই রুম। এখন এর পরবর্তীতে ভাই সরকার গঠনটা কিভাবে হলো? সরকার গঠন মূলত ওই আ লিয়াজোঁ কমিটির উপরই দায়িত্ব পড়ে। একটা লিয়াজোঁ কমিটি গঠন করে। এই ৬ সদস্য বিশিষ্ট। সেই লিয়াজোঁ কমিটিটা গঠন করার পরে ওরাই বিভিন্ন জনের সাথে পরামর্শ করে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে আরকি। তো সেই লিয়াজোঁ কমিটিতে কারা, কারা ছিল? সেই লিয়াজোঁ কমিটিটা মাহফুজ প্রধান ছিল লিয়াজোঁ কমিটির। এর বাইরে আরিফ আদিব ছিল, আসাদুজ্জামান ছিল, মামুন আব্দুল্লাহি ছিল, আকরাম ছিল, আর আ কে ছিল? নাসির ছিল। নাসির? নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, নাসির। সো এই ৬ জন ছিল আ লিয়াজোঁ কমিটিতে। সো ওইটা এই ৫ তারিখের যে সংবাদ সম্মেলনে নাহিদ ঘোষণা করে যে একটা লিয়াজোঁ কমিটি গঠন করা হবে আ আ মাহফুজ আব্দুল্লাহর নেতৃত্বে। সো এই লিয়াজোঁ কমিটিটা গঠন করা হয়। লিয়াজোঁ কমিটি পরবর্তীতে আ তা এই বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য তাদেরকে দায়িত্বটা দেয়া হয় আরকি এই গণঅভ্যুত্থানের নেতৃত্বের পক্ষ থেকে। সরকার ফর্মুলেশন কিভাবে করেছিল? সরকার গঠন কিভাবে হয়েছিল? বা আর সরকার ইন্টারিম গভর্নমেন্ট কেন? Why not any other form of government? সরকার গঠন যেটা, সরকার প্রথমত হলো যে আমরা ৩০ তারিখে আলাপ করতেছিলাম। মাহফুজের সাথে আমার ওই সময় অনেক কথা হয়। যে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট ৩ আগস্ট ন্যাশনাল গভর্নমেন্ট কিভাবে গঠন করা যায়। সেখানে আমরা আলাপ করতেছিলাম যে একটা জাতীয় সরকার দরকার, যেখানে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ইলেকশনগুলোতে যারা ইলেক্টেড হইছে, আওয়ামী লীগ, ১৪ দল, জাতীয় পার্টি, এরকম ফ্যাসিবাদী শক্তিগুলো বাদ দিয়ে, ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদের দোসর শক্তিগুলো বাদ দিয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তাদের মধ্যে যারা ইলেকশনে আ ইলেক্টেড হয়েছে তাদের মধ্য থেকে পার্সেন্টেজ অনুসারে একটা ন্যাশনাল গভর্নমেন্ট গঠন করা হবে, এবং তারা মূলত এ ব্যাপারে আমরা একটা প্রপোজাল রেডি করি, আলাপ আলোচনা করি। কিন্তু ৫ তারিখ যেটা হয় যে যখন বিএনপির সাথে আলাপ করা হয়, বিএনপি আসলে জাতীয় সরকারের প্রশ্নে একমত হয় নাই। তখন আসলে এই আলোচনাটা ভেস্তে যায়। জাতীয় সরকারটা আর গঠন করা সম্ভব হয় না। তখন বিএনপি জামাতের সাথে সহ আ সিনিয়র সিটিজেন এবং বিভিন্ন দলের সাথে আলাপ করে মূলত একটা উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন একটা সরকারের আইডিয়া আসে। যেহেতু ওই মুহূর্তে জাতীয় সরকার গঠন করতে পারলে পরে হয়তো আমরা একটা সিচুয়েশন দেখতে পারতাম। আর কি বলা যায়? বিপ্লবী সরকার কেন? বিপ্লবী সরকার গঠন করার ক্ষেত্রে যেটা হয় যে বিপ্লব, এইবারের যে বিপ্লব, এই বিপ্লব, যেকোনো বিপ্লব সাধারণত একটা নির্দিষ্ট সংঘবদ্ধ দল অথবা এবং একটা সুনির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে হয়। তো যেহেতু আমাদের এই অ্যা গণ অভ্যুত্থান আমরা বলতেছি যে কারণে, গণমানুষ বিপ্লব করছে। গণমানুষ একটা বিপ্লবের জন্যই জীবন দিয়েছে। কিন্তু আমরা এই বিপ্লবটাকে যেভাবে theorize করা দরকার, স্পেসিফিক জায়গাতে কি পয়েন্টে মানুষজন জীবন দিল, সেটা তো আমরা ডেভেলপ করতে পারিনি। গণ অভ্যুত্থানের সময় এই মুভমেন্ট চলাকালীন সময় ওইটা তো আমরা করতে পারিনি, এবং এই মুভমেন্টে তো কোনো পার্টিকুলার পলিটিক্যাল ফোর্স, পার্টিকুলার স্পেসিফিক যে এই পার্টিকুলার দল এই মুভমেন্টটা নেতৃত্ব দিয়েছে, এই ঘটনাটা তো ঘটে নাই। তো এই ঘটনাটা না ঘটায় এই মুভমেন্টের স্টেক হোল্ডার তো ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ। তো ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ থাকলে তো একমাত্র বিপ্লবী সরকার হইতে পারে জাতীয় সরকার। যখন এই সকল পক্ষরা মিলিয়ে একটা গভর্নমেন্ট হবে। যেহেতু পার্টিকুলার কোনো পার্টি ক্লেইম করতে পারতেছে না যে তাদের ফোর্সটাই মেইনলি এই বিপ্লবটা ঘটাইছে। মূলত জনগণের সম্মিলিত শক্তি এই বিপ্লবটা ঘটাইছে, এবং সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ আছে। ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ আছে, কন্ট্রিবিউশন আছে, এবং এই নির্দলীয় মানুষজনের ব্যাপক কন্ট্রিবিউশন আছে, যারা কোনো দলের সাথে যুক্ত না। তো জাতীয় সরকারটা হইলে পরে তখন সব দলের অংশগ্রহণ থাকতো সেই সরকারে। সকল দল মিলে তখন একটা স্ট্যান্ড নিতে পারত। সো এটা যেহেতু হয় নাই, তখন স্বাভাবিকভাবে আমাদেরকে যেটা করতে হয়েছে, যেটা আ উম বাস্তবতা, সেটা হলো যে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে
এই সরকারের উপদেষ্টাদেরকে নির্ধারণ করতে হয়েছে। ওই লিয়াজোঁ কমিটি এ এ ওই সময় লিয়াজোঁ কমিটি যদি সব দলের প্রতিনিধিত্ব থাকতো তাহলেও কাজটা সহজ হইতো। কিন্তু লিয়াজোঁ কমিটি তো সব দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে হয় নাই। আন্দোলনে যারা ছাত্রদল ছিল, ছাত্র শিবির ছিল, কিছু বাম ছাত্র সংগঠন ছিল, ইসলামী আ ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্র অধিকার পরিষদের যারা ছিল, এরশাদ ছাত্র আন্দোলন ছিল। এরকম বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো ছিল, তাদের মধ্য থেকে যদি প্রতিনিধি থাকতো ওই লিয়াজোঁ কমিটিতে, তারা যদি যেহেতু তরুণরা নেতৃত্ব দিয়েছে, ছাত্রদের নেতৃত্বে এই আ গণঅভ্যুত্থানটা স সম্পন্ন হয়েছে। সুতরাং লিয়াজোঁ কমিটিটা যদি ওইভাবে ইনক্লুসিভ করা যাইত, তাহলে আমরা কিন্তু আরো সুন্দর রাষ্ট্র পেতাম। উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সকল কিছুতে আরো বেশি দায়বদ্ধতা, আরো বেশি জবাবদিহিতা তৈরি করা যেত। তো স্বাভাবিকভাবেই জাতীয় নাগরিক কমিটি এইজন্যে বাংলাদেশের তরুণদের একটা দারুণ কালেকশন। বিভিন্ন জায়গার আ বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের লোকজন সেখানে যুক্ত হয়েছিল। সেখানে আমরা আলাপ করতাম, আড্ডা করতাম, গল্প দিতাম। আ নানা বিষয়ে শেয়ার হতো। কিন্তু যেটার অভাব ছিল সেটা হলো যে আ একটা ব্লেন্ডিং দরকার ছিল এবং সেই ব্লেন্ডিংটা হইলে একটা ফিলোসফিক্যাল আউটলাইন দরকার ছিল যেটাতে আমরা সবাই এক হব। কিন্তু ওইটা না হয়ে যেটা হয়েছে যে প্রিভিয়াস রাজনৈতিক পরিচয়ের উপর ভিত্তি করে নানা ধরনের কমিটি গঠন হলে দেখা যেত যে আচ্ছা শিবির থেকে একজন, তারপরে এই আ আ বাম থেকে একজন। সো এইভাবে করলে যেটা হয় সেটা হলো যে ব্লেন্ডিংটা হয় না। সো এই ব্লেন্ডিংটা হয়ে উঠতেছিল না। আমরা নানা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি কিন্তু আমরা সবাই তো একটা জায়গায় আসছি। একটা জিনিস গড়ব। ওই জিনিসটা ইন্টারনাল প্র্যাকটিস এর মধ্য দিয়ে গইড়া উঠে না। যদি আমরা একটা ব্লেন্ডিং করার পর একটা ফিলোসফিক্যাল আউটলাইন দাঁড় করানোর পরে এক হয়ে সবগুলো কাজ করতে পারতাম এটা ভালো হইতো। এটা না হয়ে যেটা হচ্ছে ওই যে যার প্রিভিয়াস রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে একটা কমিটি গঠন হচ্ছে, একটা উপকমিটি। ঠিক আছে তাইলে এখানে কি ইসলামপন্থী আছে, নাকি বামপন্থী আছে, ডানপন্থী আছে, কোন পন্থী আছে? সকল পন্থী থেকে একজন নেই। শিবির করা একজন, এই বাম করা একজন, ছাত্রদল করা একজন। তো এইভাবে হিসাব করলে তো সে আর কিন্তু ব্ল্যান্ড হইতেছে না। এই গ্যাপটা ছিল। তারপরে যেটা হয়েছে যে আমরা বারবারই প্রশ্ন তুলেছি দলের মধ্যে যে দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটাতে সবাই অংশগ্রহণ করতেছে এই ফিলিংসটা দিতাম। সেইটা আমরা ফিল করতে পারতেছিলাম। যে দলের সিদ্ধান্ত গ্রহণ যে হচ্ছে, সেই দলে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছি এবং আমরা যে ডিসিশন মেক করি, এই ফিলিংসটা মধ্যে ঘাটতি ছিল, তারতম্য ছিল এবং আ দলের অর্থনৈতিক যে জবাবদিহিতা দরকার, স্বচ্ছতা দরকার, সেইখানে আমরা স্পষ্টতই বারবার বলেছি যে এগুলো জনগণের সামনে স্পষ্ট থাকতে হবে। তা না হলে জনগণ আমাদেরকে প্রশ্ন করবে। কারণ জনগণ এই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের প্রতি অনেক বেশি আশা ভরসা, আশা আকাঙ্ক্ষা রাখে। পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু মানুষের আর আশা আকাঙ্ক্ষা নাই। আশা আকাঙ্ক্ষা হলো এই তরুণদের প্রতি। সুতরাং তরুণরা যদি ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, তাহলে এই জায়গাটা মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেশি পূরণ হবে এবং মানুষ তখন আরো বেশি ইন্টারেস্টেড হবে এই তরুণদেরকে নেতৃত্বে আনার ক্ষেত্রে, দেশের নেতৃত্বে আনার ক্ষেত্রে। ততক্ষণে আমরা কিন্তু জেনে গেছি যে জেলায় আ ও বৈষম্যের অনেকেই চাঁদাবাজি সহ নানা অপকর্মে যুক্ত রয়েছে। অনেক তরুণ যারা গণ-অভ্যুত্থানে জীবন বাজি রেখে লড়াই করেছে, তারা কিন্তু আর এই মোরালিটি ধরে রাখতে পারে নাই। সো এই প্রশ্নগুলো জাতীয় নাগরিক কমিটির জায়গায় আমরা বারবার বলেছি যে নেতৃবৃন্দের এবং দলের আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এনশিওর করতে হবে। সেখানে আমরা স্যাটিসফাইড হইতে পারি নাই। সো তারপরে আমরা ভাবছি যে না, এখানে দলে ব্লেন্ডিং হচ্ছে না। এখানে গণতান্ত্রিক প্র্যাকটিসের জায়গায় ঘাটতি তারতম্য হচ্ছে। অর্থনৈতিক জবাবদিহিতার জায়গায়ও আমরা দেখতেছি যে ক্লিয়ার না। সো সব মিলিয়ে একটা ডিসস্যাটিসফ্যাক্টরি পজিশনে আমরা ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে আমরা আর এখানে তাহলে থাকবো না, কন্টিনিউ করব না। তো সেই কারণেই মূলত সরে আসা। সরে আসার পর অনেকদিন আপনারা সময় নিছেন। এর পরবর্তীতে বাংলাদেশ শুরু করছেন। হোয়াট ওয়াস দ্য থট ইন ইন বিটুইন? সরে আসার পরে প্রথমত চিন্তাভাবনা তো ছিল হলো যে আ মানুষের তো আশা আকাঙ্ক্ষা আছে তরুণদের রাজনীতির প্রতি, গণ-অভ্যুত্থানের আ নেতৃত্বের প্রতি। সো আমরা সবসময় এটা খেয়াল রাখতে চেষ্টা করেছি যাতে করে মানুষের ওই আশা আকাঙ্ক্ষাটা নষ্ট না হয়ে যায়। কারণ আমরাও চেয়েছি যে এনসিপি
তরুণদের এবং এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠো। সেই জায়গা থেকে আমরা কিছুটা সময় চুপই ছিলাম। তারপরে দেখলাম যে না, যে আশা আকাঙ্ক্ষা পূরণ করার কথা সেই জায়গাটা পূরণ হচ্ছে। মানুষের প্রশ্ন থাকতেছে, মানুষের জিজ্ঞাসা থাকতেছে। তখন আমরা চিন্তা করলাম যে এই মুহূর্তে তো আমাদের দল করার আগে আমরা আগে একটা প্ল্যাটফর্ম করি। এই প্ল্যাটফর্ম যেমন জাতীয় নাগরিক কমিটি একটা প্ল্যাটফর্ম ছিল। আমরা আ পরে নাগরিক পার্টি হয়েছে। আমরা চেয়েছি যে আগে একটা প্ল্যাটফর্ম করে দেখি মানুষজন কিরকম সাড়া দেয়, রেসপন্স করে। তো প্ল্যাটফর্ম যখন আমরা ঘোষণা দিলাম তখন দেখলাম যে ব্যাপক সাড়া পড়ছে। তারপরে আমরা এই প্ল্যাটফর্মটাকে চিন্তা করলাম যে এখানে আমরা যেই প্রশ্নগুলো আমরা তুলছি, সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে ডিল করে তারপরে আমরা দল গঠন করব। আগে আমরা দলের মধ্যে ইন্টারনাল ডেমোক্রেসিটা নিশ্চিত করব। আমরা দলের মধ্যে সবার মধ্যে একটা ব্লেন্ডিং করব। তারপরে আমরা দলের মধ্যে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করব। আমরা কিন্তু সেই কাজগুলো করতেছি। দলের এই প্রত্যেকটা বিষয় নিশ্চিত করা, দলের সংগঠনটা শক্তিশালী করা, সারা দেশে সংগঠন ছড়ায় দেয়া। যেমন ইতিমধ্যে আমাদের প্রায় ৫০ টা জেলায় কমিটি হইছে, ১০ টা মহানগরে কমিটি হইছে। এখন উপজেলা থানা কমিটিগুলো হচ্ছে। ১২-১৩ টা উপজেলা থানা কমিটি হচ্ছে। আমরা এভাবে করে সারা দেশে সংগঠনটা ছড়ায় দিচ্ছি এবং সংগঠনের তৎপরতা বাড়াচ্ছি। সংগঠন যখন শক্তিশালী হবে তখন আমরা নানামুখী কর্মসূচির মধ্যে আরো বেশি কর্মসূচি দিব এবং ভিজিবিলিটি আমাদের বাড়াবো এবং জনকল্যাণমুখী কার্যক্রমে আরো বেশি অংশগ্রহণ করব। তো এই, এই জায়গাগুলো নিয়ে আমরা আ মানে কাজ করার জন্যে আস্তে গুছাচ্ছি আরকি। ওই প্ল্যাটফর্ম তৈরি করে আমরা কাজ করছি। সো আমরা এখানে যেটা ধরে রাখতে চাই সেটা হলো যে মানুষের যে ফ্রেশ রাজনীতির প্রত্যাশা, তরুণদের নেতৃত্বে তারুণ্যের যে একটা ফ্রেশ রাজনীতির প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাটা আমরা পূরণ করতে চাই। এইখানে একটা ভ্যাকুয়াম আছে। মানুষ একটা ফ্রেশ রাজনীতি দেখতে চায়। মানুষ চায় যে ইন্ডিয়ার হেজেমনির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রাখতে পারে এরকম তরুণদের। মানুষ চায় ইসলামোপমিয়া ধর্মবিদ্বেষের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান রাখতে পারে এরকম তরুণদের। মানুষ ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছে এরকম তরুণদের চায়। সো এই প্রত্যেকটা জিনিস তো এই জেনারেশনের প্রায় সকল তরুণেরই আছে। পাশাপাশি মানুষ একটা দেখতে চায়। সেটা হলো যে এই তরুণরা হবে দুর্নীতিমুক্ত, এই তরুণরা হবে হলো তারা চিন্তা চেতনায় এস একেবারে ফ্রেশ থাকবে। তাদের কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের কাছে স্পষ্ট হবে যে এরা দেশ এবং দেশের মানুষের জন্যে কাজ করতেছে নিজের পেট কিংবা পকেট ভরার জন্য না। এই মেসেজটা দিতে হবে। আমরা সেই রাজনীতিটা করতে চাই। মানুষের এই আশা আকাঙ্ক্ষাটা পূরণ করতে চাই এবং আমরা জানি যে তার জন্য সময় লাগে। তাড়াহুড়া না। যদি খুব দ্রুত তাড়াহুড়া করি তাহলে আমাকে আবার ওই পেট এবং পকেট ভরার ধান্দার মধ্যে নামতে হবে। সো ওই তাড়াহুড়াটা আমরা শো না করে আমরা খুব ধীরে সুস্থে আগানোর চিন্তা করছি। আপনার কি মনে হয় যে আপনি এনাফ রেসপন্স পাইতেছেন? বিকজ as far as I see আপনারা ওই তুলনায় রেসপন্সটা পাইতেছেন না। যেটা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বা একটা প্ল্যাটফর্ম হিসেবে পাওয়া উচিত ছিল। হোয়াট ইস ল্যাকিং? অনেকগুলো ল্যাকিংস আমাদের আছে। আ প্রথমত হলো যে আমরা এই সময়ে যেটা ক্রাইসিস সেটা হলো যে আমাদের এখানে যারা যুক্ত আছেন মেক্সিমামই হলো প্রফেশনের সাথে যুক্ত। সো আমরা তো কেউ এখানে ফুল টাইম পলিটিক্স করতেছি না। আর আমরা এটা চাইও না। কারণ ফুল টাইম পলিটিক্স করলে তাকে দলের উপর নির্ভরশীল হইতে হয়। দলকে তখন নানা আর্থিক বাধ্যবাধকতার মধ্যে পড়তে হয় এবং তখনই দেখা যায় যে তার নানা ব্যাকডোরে অর্থ উপার্জনের রাস্তা তৈরি করার চিন্তা করতে হয়। তো সেইজন্যে আমাদের এই একটা জায়গা আছে, লিমিটেশন আছে। সেকেন্ডলি হইলো যে আমাদের ফাইন্যান্সিয়াল জায়গায়ও আমরা তো দলীয় সদস্যদের চাঁদা এবং হলো দলীয় সদস্যরা যে ডোনেশনটা দিচ্ছে, সে দলীয় সদস্যদের ডোনেশন আ এমনি ছোট ডোনেশনের উপর ভিত্তি করে আমরা দলটা পরিচালনা করতেছি। আমাদের স্থানীয় সংগঠনগুলো ওইভাবে পরিচালনা করতেছে। এটা কেন বলতেছি? কারণ হলো যে লার্জার স্কেলে তৎপরতা বাড়ালেই লোকজন আমাদের কাছে আসবে। মানুষজনের সাথে আমরা যখন কমিউনিকেট করতেছি, মানুষ কিন্তু রেসপন্স করতেছে। প্রবলেম হচ্ছে যে আমাদেরকে আরো লার্জার স্কেলে কমিউনিকেট করতে হবে। এখন এই কমিউনিকেশন করতে গেলে আবার হলো আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও অর্জন করতে হবে। সেটার পেছনে আমরা চেষ্টা করতেছি যাতে করে কোনো ব্যাকডোরের পথে না গিয়েই আমরা এইভাবে এমন কিছু করতে চাই না যাতে করে আমাদেরকেও এই অন্যায় পথ অবলম্বন করতে হয়। সুতরাং আমরা এই রিয়েলিটিকে মেনে নিয়েছি যে আমাদের গ্রোথটা একটু স্লো হবে। কিন্তু আমরা গ্রোথ এ আছি কিনা? আমরা দেখতেছি যে আমরা গ্রোথ এ আছি। আমরা সংগঠনটা বড় করতেছি। যেমন আবরার ফাহাদ নিয়ে শহীদ আবরার ফাহাদের আ শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আমরা ৪০ টা জেলায় কর্মসূচি পালন করছি। নানা ধরনের কর্মসূচি পালন।
আমাদের এই সংগঠনে আমরা আ আ কি বলা যায়? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে সময় হলো, সেই আন্দোলনে কিন্তু আমরা এই একেবারে সরাসরি অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি। নেতৃত্বের অংশীদার ছিলাম। আর জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা সারা দেশে প্রোগ্রাম করেছি। সো জুলাই ঘোষণাপত্রটা আসছে। এরপরে এই যে সামরিক কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই গ্রেফতারে গড়িমসির প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি। আমরা ধীরে সুস্থে আমরা কিন্তু কর্মসূচি দিচ্ছি, কাজ করতেছি, নিজেদের অবস্থান জানাচ্ছি। ওই সময়টা আমাদের আপনারা কবে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ফর্ম করতে পারেন? পলিটিক্যাল পার্টি হিসেবে ফর্ম করার আগে এই যে পয়েন্টস গুলো বললাম, এই পয়েন্টস গুলো আমরা এনশিওর করার ট্রাই করতেছি। এখন এনশিওর করতে গেলে যেমন আমরা একটা মিনিমাম বলা যায় যে সারা দেশে সংগঠন চালানোর পরে আমার তো পলিটিক্যাল একটা মোবিলাইজেশন লাগবে। পলিটিক্যাল অ্যাক্টিভিজম করতে হবে। রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে হবে জেলা সংগঠনগুলোর, মহানগর সংগঠনগুলোর, বিশ্ববিদ্যালয় সংগঠন অথবা এই কেন্দ্রীয় সংগঠনকে। সো এই যে অ্যাক্টিভিটি লাগবে, এই অ্যাক্টিভিটির জন্যে আমরা প্রপার সংগঠনটা গোছাচ্ছি। তো সংগঠনের শক্তিমত্তা আমরা যাচাই করতেছি যে আমরা এই অ্যাক্টিভিটি করার মতো সেই স্ট্রেংথ এ পৌঁছাচ্ছি কিনা। আমরা পৌঁছাচ্ছি। আরেকটা হলো যে ফাইন্যান্সিয়াল জায়গাটা আমরা স্টেবল করতে চাচ্ছি যে এখানে যারা যুক্ত হচ্ছেন তারা দলকে ওন করে ডোনেট করতেছেন কিনা এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছে তারা ডোনেট করতেছেন কিনা। কারণ আমরা যখন ১ম প্ল্যাটফর্মটা ঘোষণা করি তখন প্রচুর সংখ্যক মানুষজন কিন্তু রেসপন্স করেছে, এখানে ডোনেট করতে চায়। সো আমরা এই কমিউনিকেশনটা করতেছি। সো ওইটা দিয়ে আমরা এই ছোট, ছোট ডোনেশন দিয়ে দলটাকে চালানোর চেষ্টা করছি। তো এই জায়গায় আমরা আরেকটু স্টেবিলিটি অর্জন করতে চাই। তো আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা স্পেস আছে হলো এখনকার তরুণরা একটা আইডিয়া বেসড রাজনীতি দাঁড় করাতে চায়। যে সেই আইডিয়াটা কি? আইডিয়াটা হলো যে বাংলাদেশের তরুণরা দেখতে চায় যে কারা হলো কপটতাবিহীন, কৃত্রিমতাবিহীন কাজ করতে চায়। একেবারে অরিজিনাল ওয়ার্ক করতে চায়, ওয়ার্ক করতে চায়। র অ্যান্ড রিয়া। হ্যাঁ, সো আমরা সেই জায়গাটাই করতেছি। আমরা একেবারে ওয়েতে আমরা ডেভেলপ করতেছি। এখানে আমাদের আর কোনো অন্য কোনো প্রসেস নাই। সো আমরা মনে করি আমরা তরুণদের রাজনীতিটা করতেছি। কারণ আমরা ওয়েতে ডেভেলপ করতেছি। ক কত মাস বা বছর বা কেমন টাইম লাগতে পারে আপনার? আমরা এখন যে অবস্থায় আছি এই ইলেকশনের আগে আমাদের এরকম কোনো পরিকল্পনা নাই। তো আশা করতেছি ইলেকশনের পরে আমরা একটা শক্তিমত্তার জায়গায় পৌঁছে যাবো তখন একটা দল গঠন করবেন। ইনশাআল্লাহ। দল গঠন করলে এই নামই থাকবে বা নাম চেঞ্জ করার কোনো চিন্তা আছে? কারণ আপ বাংলাদেশ নামটা মানে ওই যে যায় না, যেমন ধরেন বিএনপি, তারপরে আওয়ামী লীগের নামটা অবশ্য খুব ওয়ার্ড বা তাছাড়া এনসিপি নামগুলা সুন্দর। গঠনের সময় আমরা নাম নিয়ে চিন্তা করব। আমরা আপ বাংলাদেশ, ইউপিবি ওইভাবে জনগণের কাছে আমরা পরামর্শ চাই। দল গঠনের সময় নাম নিয়ে আমরা চিন্তা করব। হ্যাঁ, যাক। আপনারা জামাতের সাথে কেন গেলেন না? যেহেতু আপনারা দল গঠনে যারা আছেন কয়েকজনেই অলরেডি জামাত শিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন। আমরা আ কেউ শিবির করেছি। দলের কেউ শিবির করেছি। দলে অনেকেই আছেন যারা শিবির করেন নাই অথবা ছাত্রদল করছেন অথবা কোনো দল করেন নাই। এরকম বিভিন্ন লোকজনই আছে। আমরা এখানে যেই জায়গাটা দাঁড় করাতে চাচ্ছি সেটা হলো একটা গণমুখী রাজনৈতিক চরিত্র। এখন সংগঠনে যেটা জামাত বা শিবিরের মধ্যে যেই জায়গাটা আছে সেখানে হলো যে একটা ক্যাডার সিস্টেম আছে। একটা স্ট্রাকচারাল সিস্টেম আছে। সো আমরা ওই স্ট্রাকচারাল সিস্টেমে যাচ্ছি না। আমরা যাচ্ছি যে পলিটিক্স এ যে গণমুখী রাজনীতি গড়ে উঠে অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে, জনমুখী সম্পৃক্ততার মধ্য দিয়ে সেই জায়গায় আমরা একটা স্পেস ক্রিয়েট করতে চাচ্ছি এবং সবাইকে সাথে নিয়ে যে রাজনীতিটা। তো স্বাভাবিকভাবেই সকল মানুষ ক্যাডার সিস্টেমের মধ্যে অ্যাবজর্ব করতে পারবেন। হ্যাঁ, পারবেন। তো এবং হলো যে অ এটার সাথে অ্যাডপ্ট ও করতে পারবেন না। সো এই যে বাংলাদেশে বিশাল সংখ্যক মানুষের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং তারা কাজ করতে চায়। তো সবাই তো ওই ক্যাডার সিস্টেমের মধ্যে গিয়ে কাজ করতে পারবে না। সো এই যে কাজ করার জায়গা, এই কাজ করার জায়গাটা তো উন্মুক্ত থাকতে হবে। সেখানে আমরা ফিল করেছি যে এরকম একটা স্পেস আমরা ডেভেলপ করব যেখানে আসলে লোকজন তার যোগ্যতা, ক্যাপাসিটি অনুযায়ী কাজ করতে পারবে। সেখানে কোনো ক্যাডার সিস্টেম না। বরং এই স্টাইলে সে কাজ করতে পারবে। জামাতে আরেকটা ডিফারেন্ট স্টাইলে আছে। তো ক্যাডার সিস্টেমে আছে। তার ওইখানে আরেকটা যোগ্যতার মানদণ্ড আছে। সে ওইভাবে কাজ করে। তা আমাদের এখানে আমরা এইখানে চিন্তা করেছি যে
মূলত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন আসবে, আমরা তাদেরকে জাজ করব। তার যোগ্যতা দেখব, তার কাজের আগ্রহ দেখব, তার পারফরম্যান্স দেখব। এই তার অভিজ্ঞতা দেখব এবং এই যে, যে কাজটা সে যে প্ল্যাটফর্মের হয়ে কাজ করতে চায় তার প্রতি তার লয়াল। তাহলে কি আপনারা পার্টির একাডেমিক লিটারেচার গড়ে তুলবেন না? যদি এইভাবে সবাইকেই ইনক্লুড করা হয় তাহলে কি আমরা পার্টির একটা ফিলোসফি পেপার আউট করি এবং সেটা নিয়ে সারা দেশে ট্রেনিং প্রোগ্রাম হবো। যাতে করে এই পার্টিটা কোন আদর্শের উপর কি নিয়ে কাজ করতে চায় সেটা আমাদের সাথে যারা কাজ করতে চান তাদের কাছে স্পষ্ট থাকে। সেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন জায়গায় কি পলিসি হতে পারে, ফিলোসফিটা কি? সো এটা নিয়ে কিন্তু আমাদের রিগারাস কাজ চলতেছে। সো এগুলো নিয়ে আমরা একেবারে ন্যাশনালি তো এগুলো পাবলিক হবে। সবার কাছে ওপেন থাকবে। আরেকটা হলো আমরা সারা দেশে এগুলো নিয়ে ট্রেনিংও দিব। একটা পলিটিক্যাল লিটারেসি যেন সবার থাকে। পলিটিক্যাল গ্রুমিং যেটা দরকার আরকি। তো ওই গ্রুমিংটা আমরা করব সারা দেশে। অলরেডি এটা নিয়ে আমরা প্ল্যান করতেছি। এটা হয়তো আমরা আগামী মাসের নাগাদই আমরা চিন্তা করতেছি যে সারা দেশে আমরা এই প্রোগ্রামগুলো করব। উম জামাত অনেকে মনে করে বা অনেকে বলেও যে জামাতের বি টিম বা সি টিম আপনারা। যখন বি টিম বলে আই গেস যে বি টিম এবি পার্টিকে বললে আর সি টিম আপনাদের বলে। টু হোয়াট এক্সটেন্ট ইট ইস ট্রু অর ফলস? আমরা তো ডি টিম। এনসিপি আছে না আরেকটা টি। ওরা সম্ভবত বি টিম আর সি টিম, এবি টিম আমরা হলো সি টিম যদি এবি পার্টি হয় আমরা তো ডি টিম। তো এরকম মানে একটা আওয়াজ তো আছেই। বেসিক্যালি এই আওয়াজটা হলো যে আমরা রাজনৈতিকভাবে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি এটার কারণে বলা হয়। তো এটাতে আমি একটু অবাক হই এই কারণে যে ছাত্র ইউনিয়ন থেকে কেউ এসে বিএনপি করলে কেউ তো বলে না যে বিএনপি হলো গিয়া বামদের বি টিম। বিএনপির মহাসচিব তো ছাত্র ইউনিয়ন থেকেই এসেছে। তারপরে ছাত্র অধিকার পরিষদের ওরা যখন এনসিপি করল, কেউ তো এটা বলতেছে না এটা গণ অধিকার পরিষদের বি টিম। তা আমরা শিবির করেছি। তো এইজন্যে এইটাকে বলা হচ্ছে কি এটা জামাতের বি টিম। আমি মনে করি যে জাস্ট ওই পারসেপশন থেকে বলা হচ্ছে। এটা কারো কাছে কোনো অথেন্টিসিটিও নাই। মানে কেন বলছে সে নিজেও জানে না। শুধু জানে যে এরা শিবির করছে সুতরাং এটা জামাতের বি টিম। এই জায়গাগুলো আসলে আগে খুব বেশি পাত্তা পেত। এখন লোকজন খুব বেশি মানুষ দেখবে কাজ। সে কি পারফরম্যান্স করতেছে, সে কি এক্টিভিটিস দিচ্ছে। আমরাও এখানে ফোকাস করছি। যে আমরা যদি সংগঠনের আরো পলিটিক্যাল মোবিলাইজেশন বাড়াইতে পারি, প্রয়োজনের ওই পলিটিক্যাল গ্রুমিং ও লিটারেসি ডেভেলপ করতে পারি, তাতে ওটা স্পষ্ট হয়ে যাবে কাজের মধ্য দিয়ে। এটা আলাদা করে তো আসলে আ মানে বক্তব্যের মধ্য দিয়ে কিছু আসবে না। বরং আমাদেরকে কাজের মধ্য দিয়ে প্রমাণ দিতে হবে যে আমরা আসলে কি করতে চাই। আমাদের পয়েন্টসটা কি? আমরা তো বলেছি যে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করতে চাই। বাংলাদেশের সব রাজনৈতিক দলই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। বাংলাদেশের সব রাজনৈতিক দলই ফ্যাসিবাদ মুক্ত চায়, আধিপত্যবাদ মুক্ত চায়, ধর্মবিদ্বেষ ইসলামোপবিয়া মুক্ত সবাই চায়। কিন্তু এই যে করার তাড়না এবং ফ্রেশ থাকা, সমস্ত রাজনৈতিক দলের হাতেই কাদা ময়লা লেগে আছে। হুম। আমরা সেখানে একটা ফ্রেশনেস উপহারটা দিতে চাই। এই ফ্রেশনেসটা উপহার দিতে গেলে আমাদের হাতেও যাদের হাতে কাদা ময়লা লেগে আছে বা যারা অবজার্ভ করেন তারা মনে করেন যে একটা কাদা ওদেরকেও লাগে। ঠিক আছে? তো আমরা এই জায়গা থেকে ফিল করি যে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ সাথে আমাদের একটা আন্তরিকতা এবং সম্পর্ক আছে। বাংলাদেশে জামাত এবং শিবিরের যে কন্ট্রিবিউশন এই গত ১৫-১৬ বছরে তাদের যে স্যাক্রিফাইস, আমি শিবিরে থাকা অবস্থায় আমি নিজেই তো জানি। এই আন্দোলন সংগ্রামটা আমরা যেভাবে করে আমাদের যে সাফার করতে হয়েছে, বিএনপিকে যে পরিমাণ সাফার করতে হয়েছে, অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী সকল দলগুলোকে এবং সকল ভিন্ন মতের মানুষকেও যেভাবে সাফার করতে হয়েছে, তাদের প্রত্যেকের প্রতি দরদ এবং ভালোবাসা এবং রেসপেক্ট থাকতে হবে। এই জায়গা তো থাকতে হবে। এই আন্ডারস্ট্যান্ডিং তো থাকতে হবে। এতটুকু রেসপেক্ট তো থাকতে হবে। সেক্ষেত্রে আমি শিবির করার কারণে শিবিরের প্রতি আমার আলাদা দরদ থাকবে। জামাতের ঘরানার মানুষজনের সাথে আমার সম্পর্ক থাকবে। তাদের সাথে আমার ভালো আন্তরিকতার সম্পর্ক থাকবে। তো একই সাথে আমরা মনে করি যে এই যে একটা জনকল্যাণমুখী রাজনীতি, একটা ফ্রেশনেস সামনে আনা, এটার সুযোগটা জেনারেশন হিসেবে আমাদের আছে। সেই সুযোগটা, সেই অপরচুনিটিটাকে আমরা কাজে লাগাতে চাই। গণঅভ্যুত্থান পরবর্তী যে লিডাররা বা দল এদের যে লিড বা তাদের কার্যক্রমে কি আপনি সন্তুষ্ট? কালেক্টিভলি গণ-অভ্যুত্থান পরবর্তী আ নেতৃত্বের কার্যক্রম নিয়ে আমার মনে হয় যে পাবলিক পারসেপশন নট ভেরি হ্যাপি। মানুষজন খুশি না।
কারণ হলো মানুষের প্রত্যাশাটা ছিল এদের উপরই, পুরনো রাজনৈতিক দলগুলোর উপর না, বরং তরুণদের নেতৃত্বের উপর। সেই জায়গায় মানুষ অনেকটাই হতাশ হইছে। মানুষ কিছুটা দিশেহারাও হইছে। মানুষ পুরোপুরি আশা হারায় নাই। কিন্তু মানুষ হতাশ হইছে, ক্ষুব্ধ হইছে। সেই জায়গা আছে। সেখানে আমি মনে করি যে কালেক্টিভলি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এখনো পর্যন্ত পুরোপুরি মানুষের হোপ হারায় নাই। কিন্তু মানুষের হোপ পূরণ করতে এটা কিভাবে চেঞ্জ করা যাইতে পারে? মানে কিভাবে এটা একটা পজিটিভ ওয়েতে নিয়ে আসা যাইতে পারে পাবলিক পারসেপশন? পাবলিক পারসেপশন ফিরিয়ে আনতে আমার কাছে মনে হয় যে প্রয়োজন হলো রাইট মুভ, রাইট ডিসিশন। তরুণদেরকে স্পষ্ট বুঝতে হবে যে মানুষ তাদের কাছে কি চায়। মানুষ তরুণদের কাছে পুরনো রাজনৈতিক বয়ান, পুরনো রাজনৈতিক চর্চা চায় না। মানুষ তাদের কাছে চায় দেশটাকে কিভাবে গড়বে তারা তরুণে। সেই প্ল্যানটা, কর্মসংস্থানের প্ল্যান কি? স্বাস্থ্য চিকিৎসা প্ল্যান কি? শিক্ষার প্ল্যান কি? মানুষ এগুলো শুনতে চায় এবং মানুষের ভাষায় শুনতে চায়। সেই ভাষায় যদি আমরা বলতে পারি, তরুণরা যদি এগুলো বলতে পারে এবং তরুণরা যদি ওই প্রমিসটা দেখাইতে পারে যে তারা এগুলো করতে গিয়ে নিজের পেট এবং পকেটের ধান্দা করবেন না। বরং দেশ এবং দেশের মানুষের জন্য খাটবে। এই যে জায়গাটা, এই জায়গাটা জাস্ট এক্টিভিটিস এর মধ্য দিয়ে প্রমাণ হয়ে যাবে এবং পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য খুব বেশি কিছু করা লাগবে না। তরুণদেরকে মানুষের সামনে স্পষ্টত নিজেকে প্রকাশ করতে হবে। যে দ্যাট ইজ মি, এই যে আমি আপনাদের সামনে আসছি, এই যে আমি এই কথাটা বলতে চাই, মানুষের কাছে যাইতে হবে। মানুষের কাছে গিয়ে বলতে হবে যে দেখেন আমি সেই মানুষটা। আমি এই কাজ করতে চাই। আওয়ামী লীগ ফিরে আসতে চাইতেছে। আওয়ামী লীগকে ফিরে আসার জন্য বুদ্ধিজীবীরা করাপ্ট যে এস্টাবলিশমেন্ট সেটাও হেল্প করতেছে। হোয়াট ইজ ইওর ওয়ে অফ স্টপিং দেম? আওয়ামী লীগ ফিরে আসতে চাইবে স্বাভাবিকভাবেই। কারণ হচ্ছে যে তার দীর্ঘ ১৫-১৬ বছর এই দেশকে সে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে সে এখান থেকে অর্থ সম্পদ লুট করছে, এই লোভ তো আর সহজে ছাড়ার মতো না। সুতরাং তার তো ফিরে আসার জন্য চেষ্টা থাকবে এবং আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না। এরা মূলত একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং এরা সোজা কথায় দিল্লির একটা এক্সটেন্ডেড লাঠিয়াল বাহিনী। এরা এখানে দিল্লির এজেন্ডা বহন করে। সো এইখানে এরা সবাই গিয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে আছে। এরা গাঢ়ভাবে ষড়যন্ত্র করতেছে দেশটাকে আনস্টেবল করার। আমি মনে করি যে এই জেনারেশন আমরা এটার মাইনে নিব না। তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হইতে হবে। তাদের যদি সাহস থাকে তাইলে দেশে এসে বিচারের সম্মুখীন এবং অবশ্যই যারা নানাবিধ অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন অথবা যারা এই আওয়ামী আমলে সুবিধাভোগী ছিলেন, মানুষের উপর জেল, জুলুম, নির্যাতনে নানাভাবে সহায়তা করেছেন নির্যাতন করার ক্ষেত্রে অথবা তারা আওয়ামী লীগের আমলের মধু খেয়েছেন, তাদেরকে বুঝতে হবে যে তারা পরাজিত হয়েছেন। তাদেরকে জনগণ রিজেক্ট করেছে। তো এখন তারা যা করতেছে এটা ষড়যন্ত্র। হুম। ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য এই জেনারেশন সো হাসিনা যেটা বুঝতে পারতেছে না, আওয়ামী লীগ যেটা বুঝতে পারতেছে না যে একটা জেনারেশন তারা লুজ করে ফেলছে। যে জেনারেশন জান দিয়া হইলেও এই ধরনের ষড়যন্ত্র রুখবে। সো এটা মানে আওয়ামী লীগকে এই পুনর্বাসন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিংবা সরকার যদি কোনোভাবে হেল্প করতে চায়, ভূমিকা পালন করতে চায়, তাদেরকে বুঝতে হবে যে তার পদ নিয়ে আবার জনগণ bothered না, আমরা bothered না, তরুণরা bothered না। আমরা এটা ভয় পাই না কে কি মন্ত্রী না কে কোন দলের প্রধান এগুলো আমরা ভয় পাই না। আমরা বরং জানি যে ৮টা ১০টা তরুণ এক হয়ে দাঁড়ায় জোরে চিৎকার করলে এই সমস্ত সব আবার দিল্লিতে পালায় যাবে। আপনি বললেন যে আওয়ামী লীগের মানুষদের দেশে আইসা বিচারের সম্মুখীন হইতে হবে। কিন্তু দেশে আসলে তো জনগণ তাদের মেরে ফেলবে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? জনগণ মেরে ফেলবে কেন? ৫ থেকে ৮ তারিখ বলি বা এই যে ৫ তারিখের পরে এই সময় আওয়ামী লীগের অনেকে নাই। জনগণ তো বাট অনেককে তো হত্যা করা হইছে। জাস্ট পাবলিক করে ফেলছে। না, অনেক যেভাবে বলা হয় এটা বিষয়টা এইরকম। মেবি ৩০ জনের মতো। এক নম্বর কথা হইলো ৫ তারিখে একটা গণবিপ্লব হইছে। হ্যাঁ, একটা গণ অভ্যুত্থান হইছে। তারপরে মানুষের জনরোষ ছিল। যারা মানুষের উপরে গুলি চালাইছে, যারা জেল-জুলুম নির্যাতনের শিকার করাইছে, নানাভাবে নির্যাতন করা হয়েছে। সেই জনরোষের মুখোমুখি তাদেরকে হতে হয়েছে। এটা খুব স্বাভাবিক ঘটনা। সেকেন্ডলি হলো যে আওয়ামী লীগের নেতারা বিচারের মুখোমুখি হবে এই যে এই জেনারেশন কতটা সেনসিবল। তারা কিন্তু ফাঁসির দাবি করে নাই। তারা বলছে বিচারের দাবি। তারা বলেছে যে এদেরকে বিচারের মুখোমুখি হইতে হবে। আমাদের জেনারেশন আমরা বিচার চেয়েছি। আসবে তারা রাষ্ট্রের প্রোটেকশন এ তারা
কারাগারে যাবে, কোর্টের মুখোমুখি হবে। স্টেট তো সেই সেফটি তাদেরকে দিবে। তাদের যদি সৎ সাহস থেকে থাকে, তারা যে চিৎকার করছে, তারা আসুক না, বিচারের সম্মুখীন হোক না। ভাই আপনি জনরুষ বললেন। এখন বর্তমানে পলিটিক্যাল স্ফিয়ারে একটা কথা আছে এই মব আর জনরুষ একজন একেক রকমভাবে ইউজ করতেছে। হোয়াট ইজ ইওর পার্সপেক্টিভ অন দিস যে মব কোনটা আর জনরুষ কোনটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? প্রথমত হলো যে এইরকম একটা বড় ঘটনার পরে এইখানে সোজা কথা হলো ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের শক্তি পরাজিত হয়েছে। সুতরাং ফ্যাসিবাদী শক্তি ১৫-১৬ বছর ধরে এই মানুষের উপরে যা চালাইছে, সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করছে, সমস্ত বাহিনীকে মানুষের উপর লেলায় দিছে এবং আওয়ামী লীগের লোকেরা মানুষকে ঘরবাড়ি ছাড়া করছে। এই নির্যাতনগুলো তো তারা করছে। সুতরাং তাদেরকে জনরোষের সম্মুখীন হতে হবে তো। তাদের কারণে তো কেউ শান্তিতে বসবাস করতে পারে না, নিরাপত্তায় বসবাস করতে পারে না। সেই জনরোষের মুখোমুখি হতে হবে। একই সাথে সফট আওয়ামী লীগারদের যারা কালচারালি সুশীলতা দিয়ে আওয়ামী লীগকে নানাভাবে এস্টাবলিশ করতে চান, কালচারালি আওয়ামী লীগ। হ্যাঁ, যারা এরকম আওয়ামী বয়ানকে এস্টাবলিশ করতে চান, পুরানা রাজনৈতিক বিভাজনের অস্ত্র ব্যবহার করতে চান, এগুলো তরুণরা খাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই তখন জনরোষের তৈরি হয়। উস্কানি দেন তারা। তারা এসে এই গণ-অভ্যুত্থানের বিপরীতে কথা বলবেন। গণ-অভ্যুত্থানের চেতনাকে, স্পিরিটকে অবদমিত করার চেষ্টা করবেন। শহীদ আহতদের এবং জুলাই গণ-অভ্যুত্থানকে নিয়ে আ ডিমিন মন্তব্য করবে। স্বল্পভাবে জনরোষের শিকার হতে হবে তাদেরকে। এই জনরোষ খুব স্বাভাবিক ঘটনা এবং এইটাকে আপনি মব বলে চালিয়ে দেয়ার চেষ্টা আমি মনে করি যে একটা অপচেষ্টা। আরেকটা দিক হলো যে না আমরা পার্টিকুলারলি কোনো একটা একেবারে আমি বলব যে এমন কোনো উদ্দেশ্য সিন্ডিকেটেড ওয়েতে কোনো উদ্দেশ্যকে চরিতার্থ করার যে প্রচেষ্টা, কোনো সিন্ডিকেটেড ওয়েতে চরিতার্থ করতে গেলে তখন দেখা যাচ্ছে যে একটা কৃত্রিমভাবে মব তৈরি করা হয়। কিন্তু জনরোষ কিন্তু কোনো কৃত্রিম ঘটনা না। জনরোষ একটা অর্গানিক ঘটনা। জনরোষের মধ্য দিয়ে আসলে পাবলিক এখন রিয়ালি আওয়ামী লীগ যে রিজেক্ট করেছে সেটা প্রকাশ করে। না এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। যে আওয়ামী লীগা গণহত্যায় অংশগ্রহণ করে বা কোনো লিগ্যাল ক্রাইম করে নাই। আওয়ামী লীগ করা একটা মোরাল ক্রাইম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট যে লিগ্যাল কোনো ক্রাইম করে নাই, আমরা তাকে সোসাইটিতে রিহেবিলিট কিভাবে করব? প্রথম কথা হলো তারা সোসাইটিতে আসবে না। আছে তো আছে। তারা তো সোসাইটিতে চলতেছে ফিরতেছে। তাদেরকে এতটুকু মেনে নিতে হবে। আওয়ামী আমলে স্পষ্টত জুলুমের পক্ষ নেয়া, তারা সমাজে মানুষের কাছে অপমানের দৃষ্টিতে এই মানুষ তাদেরকে দেখে। এতটুকু তাদেরকে মেনে নিতে হবে। কারণ হলো তারা আওয়ামী লীগের সময়ে এইসব অপরাধকে ডিফেন্ড করেছে। তারা এইসব অপরাধের সুযোগ সুবিধা নিয়েছে। এখন যারা আওয়ামী লীগের সময়েও কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে নাই, যারা আওয়ামী লীগের সময়ে জনগণের পাশে ছিল, আপনি খোঁজ নেন প্রত্যেকে তার এলাকায় সসম্মানে আছে। যে সকল জায়গায় আমি ২-১ টা জায়গা বলব, যে সকল জায়গায় পুলিশের এসপিরা গুলি চালাতে নিষেধ করেছে, গুলি চালাইতে দেয় নাই যেসব উপজেলায়, আপনি খোঁজ নেন সেসব জায়গায় সেই পুলিশদের কিন্তু কেউ কোনো সমস্যা হয় নাই। যেসব জায়গায় আওয়ামী লীগের নেতারা এই কাজগুলো করার ক্ষেত্রে বাধা প্রদান করছে, কোনো জায়গায় যদি এরকম হয়ে থাকে, আমার কাছে এই তথ্য নাই। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই সে সেখানে ভালো আছে। মানুষ বুঝে। বাংলাদেশের মানুষ অবুঝ না। ক্লিয়ারলি বুঝে কে তার পক্ষে, কে কর্তৃক কি করছে, জুলুম করছে। সুতরাং ওইখানে ওই অনুযায়ী একটা সোশ্যাল মানে সামাজিক বিচার হয়ে গেছে আরকি। ঠিক আছে? সোশ্যাল জাস্টিস। হ্যাঁ, সোশ্যাল জাস্টিসটা হইছে। এর বাইরে যেটা প্রশ্ন সেটা হইলো যে সবার অপরাধের মাত্রা এক না। এটা ট্রু। কিন্তু প্রত্যেকের যার অপরাধের মাত্রা অনুযায়ী বিচারের সম্মুখীন হওয়া, অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি পাওয়া এবং যিনি কোনো অপরাধ করেন নাই কিন্তু এই পুরা টাইমে ধরেন ৫ই আগস্ট যদি না আসতো, তাহলে আওয়ামী লীগ আর কি সুবিধা নিত না? অবভিয়াসলি নাই তো। আমরা কই থাকতাম? আমরা তো থাকতাম না গো মাটিতে। জেলে দেওয়া আমরা মেরে ফেলতে। তো স্বাভাবিকভাবেই তো তারা এখন যদি ওই গিল্টি ফিলিংস না করেন, তাদেরকে আগায় আসতে হবে। হ্যাঁ। যে আমরা আওয়ামী লীগরে সাপোর্ট করে এই অন্যায়ের সাপোর্ট করে ভুল করছি। আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি নাই। এই কালচার তারে তৈরি করতে হবে তাদেরকে এসে। তখন মানুষজন ফিল করবে যে না আমরা মনে করি যে
কোনো দল বা কোনো রাষ্ট্র এই ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দিতে পারে না। আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো। সামাজিক সংহতিটা আওয়ামী লীগ নষ্ট করছে। আওয়ামী লীগ এই প্রত্যেকটা গ্রামে, গ্রামে, এলাকায়, এলাকায় এত অপরাজনীতি ঢুকাইছে যে আত্মীয়স্বজন, চাচাতো ভাইয়ের কাছেই মানুষজন নিরাপদ না, চাচার কাছে নিরাপদ না, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের তার আছে। এই ঘটনা তো ঘটছে। হ্যাঁ, তো এটা তো আওয়ামী লীগ ঘরে, ঘরে এই বিভাজন ঢুকেছে। আওয়ামী লীগ সামাজিক সংহতি নষ্ট করে দিছে। সুতরাং সামাজিক সংহতি যদি প্রতিষ্ঠা করতে হয়, আগে আওয়ামী লীগের এই লোকজনকে স্পষ্টত ক্ষমা চাইতে হবে। তাদের অনুশোচনা করতে হবে। যারা অপরাধে যুক্ত না, যারা অপরাধে যুক্ত তাদের বিচারের মুখোমুখি হইতে হবে। তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি পাইতে হবে। আর যারা অপরাধে যুক্ত না তারা এই যে সমাজে চলা এই অ অ অন্যায় অপমানকে তারা সাপোর্ট করেছে বা নানাভাবে সুবিধা নিয়েছে, তাদেরকে ক্লিয়ারলি স্পষ্টত ক্ষমা চাইতে হবে, অনুশোচনায় ভুগতে হবে এবং আওয়ামী লীগ থেকে তাদেরকে সরে আসতে হবে। তারপরে সমাজে কিন্তু তাদেরকে রিসিভ করে নেবে মানুষজন। যারা আওয়ামী লীগ করার পরে অন্যায়ের পক্ষে দাঁড়ায় নাই, আমি আমি নিশ্চিত আপনাকে এটা বলতেছি, তারা নিজ, নিজ এলাকায় যথেষ্ট সম্মানের সাথে আছে। উম গণঅভ্যুত্থানের আগে ভাই যে মিডিয়াগুলা আমাদের ডিহিউম্যানাইজ করেছে, শুধু এইভাবে না, এই যে আপনি গুম কমিশনের যদি দেখেন, জঙ্গি বললে মানুষের জীবনকে পুরোপুরি জাহান্নাম বানিয়ে দেয়া হয়েছে। এমন আছে যে আ যাকে শুধু জঙ্গি বলার মেজর জিয়া যে উনি আমার এলাকায়। উনার বংশের একজনের সাথে আমার কথা হয়েছিল। ওরা এই যে ৫ আগস্ট পূর্ববর্তী উনারা তো ২০১০ এ উনারা এরপর থেকে তো উনারা নাই। দেশে নাই, দেশের বাইরে পালায় আছেন। এই ১০ থেকে বা ১১ থেকে ২৫ পর্যন্ত ওদের ঘরে কেউ যায় না। আপন চাচা-চাচী এরাও যায় না। তো জঙ্গি বলা এই এত ডেঞ্জারাস বিষয়টা। এই এত ডেঞ্জারাস যে ইস্যুগুলা, এই ইস্যুগুলা সামনে কিভাবে ডিল হবে? আর এই ইস্যুগুলার ডিল তো বিচারিক। যারা এই ইস্যুর পক্ষে বয়ান তৈরি করেছে, যেসব মিডিয়াগুলা আ এইসব বয়ান ছেপেছে কোনো ভেরিফিকেশন ছাড়া। একজনের খবর পাইছে ছেপে দিছে কিন্তু তার দায়িত্ব ছিল যে ভিকটিমেরও মুখের জবানবন্দিটা নেয়া, কিন্তু নেয় নাই। এইসবের ব্যাপারে রাষ্ট্র কতটুকু সাকসেসফুল হইছে এই বিচারটা করতে। হয়তো গুমের বিচার তারা করতে সাকসেসফুল হচ্ছে। আমরা যেটা দেখতেছি এপিআরেন যদিও অনেক বাধা আসতেছে। বাট এই যে সোশ্যাল যে জাস্টিস যারা আ বয়ান তৈরি করে ভিলিফাই করলো মানুষদের, যারা একদম ৩ তারিখ পর্যন্ত বলতেছিল যে তোমাদের ভুল বোঝানো হইছে, বাবারা তোমরা ঘরে ফিরে আসো। এদের বিচারটা কেন হইল না বা এই বিচার এর তৎপরতায় রাষ্ট্র কতটুকু কাজ করতেছে? এখানে মূলত হলো ১ম কথা হলো যে পুরো রাষ্ট্র ব্যবস্থাই তো এই ফেসিবাদ হওয়ার পেছনে ভূমিকা পালন করছে। এখানে মিডিয়া থেকে শুরু করে সমস্ত সেক্টর গুলো কাজ করেছে। বিভিন্ন পেশাজীবী মানুষরা এখানে ভূমিকা পালন করেছে। যারা আওয়ামী লীগকে ফেসিবাদ হইতে সহযোগিতা করেছে এবং এই ফেসিবাদের তারা সরাসরি ডিরেক্ট বেনিফিশিয়ারি ছিল। এবং এই যে জায়গা, এখন এই জায়গাটা তো ভাঙতে হবে। আমাদের এই কাঠামোটা তো ভেঙে যায়। ফেসিবাদী কাঠামো ভেঙে নতুন রাষ্ট্র কাঠামো যে তৈরি করতে হবে, সেই কাঠামোটা তৈরি হয়নি। সেজন্য আমাদেরকে সাফার করতে হচ্ছে। এই কাঠামোটা ভাঙাটা এত সহজ কর্মও না। আমাদের নানা স্তরে এত শক্তভাবে ফেসিবাদের শিকড় গেঁথে গেছে যে উরুটা কেটে উপরে নতুন কিছু রিপ্লেস করতে হবে। সো এটা সময় সাপেক্ষ ব্যাপার। সো সেইখানে আমি মনে করি যে এই জেনারেশন এটা পারবে। কারণ হলো এই জেনারেশন একটা এমন মাইন্ডসেটে বড় হয়েছে, এই জেনারেশনকে রিডই করতে পারতেছে না এরা। এরা বুঝতেই পারতেছে না জেনারেশন এমন কে। তাদেরকে নানা ভুয়া গল্প দিয়ে আর জেনারেশনকে মন ভোলানো গল্প দিয়ে পারা যাচ্ছে না। সো এই কারণে সাময়িকভাবে এদেরকে দেখা গেলেও লম্বা টাইমে এরা টিকতে পারবে না। কারণ জেনারেশনে তাদের কোনো ইনপুট নাই। এই জেনারেশনের থেকে তারা কোনো আউটপুট পাবে না। সো সুতরাং তারা স্বাভাবিকভাবেই একটা এম্পটিনেস এর মধ্যে পড়বে। যারা এইরকম ফেসিবাদের পক্ষে সাফাই গেয়ে গেছে বা এখনো সাফাই গাচ্ছে, তারা শূন্যতার মধ্যে পড়ছে। তাদের জেনারেশন ক্রাইসিস হবে, গ্যাপ হবে। তারা আর কিছুদিন পরেই আর টিকতে পারবে না। এই জেনারেশনই লিড করবে। সেই রাস্তা তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আপনি সংগঠনের যেহেতু মেইন লিডার, আপনার সংগঠন ৪৭ কে আর ৭১ কে কিভাবে দেখে? যেহেতু আপনি পূর্ববর্তী একটা সংগঠনে ছিলেন যেটা ৭১ নিয়ে খুব বিতর্কিত। এখন আপনি ওই সংগঠন থেকে সরে আসছেন। আপনার সংগঠন এই ৪৭ কে আর ৭১ কে কিভাবে দেখে? ১ম কথা হলো আমি তো শিবির করেছি। আ আ শিবিরের যে জার্নি
রাজনৈতিক জার্নিতে আমরা কিন্তু মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা এবং একই সাথে শিবিরের রাজনৈতিক জার্নিতেও এবং শিবিরের পরেও এই ২ টা জায়গাতেই আমি বলতেছি ৪৭, ৭১ এগুলো হলো আমাদের স্বাধীনতার ল্যান্ডমার্ক। সো এই প্রত্যেকটাকে আলাদা করে বলার কিছু নাই। এগুলো আমাদের ইতিহাসের অংশ এবং এই প্রত্যেকটা জিনিসকে না জানতে পারলে, না বুঝতে পারলে এবং এগুলোকে internalize করে আত্মস্থ করে সামনে এগোতে হবে আমাদেরকে। কারণ হলো এইগুলো আমাদের পূর্বপুরুষদের legacy এবং আমাদের আরো লম্বা ইতিহাস আছে। এই পুরো ইতিহাসটা জানতে হবে তো। এখানকার একটা civilization আছে, এখানকার একটা কালচার আছে, এখানকার মানুষের একটা জীবনাচরণ আছে, আমাদের একটা লম্বা হিস্ট্রি আছে। এই প্রত্যেকটা হিস্ট্রিকে আমাদের জানতে হবে। সেখানে 47 আর 71 ২ টা বিশাল ল্যান্ডমার্ক। 47 এর মধ্য দিয়ে আমরা একটা ল্যান্ড পেয়েছি মুসলমানদের জন্যে। 71 এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশী মানুষদের জন্য একটা ল্যান্ড পেয়েছি। যেখানে এসে আমরা নিজেদের কথা বলছি এবং একটা রাষ্ট্র গঠনের চেষ্টায় আছি। তো ২৪ এ এসে কি হয়েছে? ২৪ এ এসেও আমরা ভারতীয় আধিপত্যবাদকে না বলেছি এবং এখন আমরা একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আছি, রাষ্ট্র গঠনের চেষ্টা করছি। সুতরাং আমি মনে করি যে এই প্রত্যেকটা জিনিসকে মানে দেখার ব্যাপার না। প্রত্যেকটা জিনিসকে হলো ভালোবাসার, ওন করার ব্যাপার। তো আমি মনে করি এই সময়ের সকল তরুণরা এই বিষয়গুলো বোঝে আরকি। এগুলো নিয়ে তাদের মধ্যে কোনো বিতর্ক নাই। এগুলোকে তারা ভিন্ন চোখে দেখারও কিছু নাই। কারণ এটা আমার পূর্বপুরুষের সংগ্রাম। এটা আমাদের সংগ্রাম। এটা আমাদের লড়াই। ৭১ নিয়ে বয়ানের এখনো যে রাজনীতি টিকে আছে এইটাকে আপনি কিভাবে দেখেন? ৭১ নিয়ে যে বয়ানের রাজনীতি যে পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী, পাকিস্তান চলে যা, আবার ভারতপন্থী। আমি মনে করি যে বাংলাদেশে ১ম কথা হলো যে বাংলাদেশের মানুষজন সবার আগে বাংলাদেশকেই ভালোবাসবে। দেশের কথাই ভাববে, দেশের মানুষের কথাই ভাববে। এইটাই হলো প্রধান কথা। এখানে ওই পাকিস্তানপন্থী, ভারতপন্থী এগুলো কোনো কিছুই টিকবে। যদি কেউ পড়তে চায়, তরুণরা তাদেরকে রিজেক্ট করে। আর তরুণদের কাছে খুব স্পষ্ট ভাই তারা দেশ গড়তে চায়। দেশ নিয়ে চিন্তা করতে চায়। আমরা কি করতে চাই? আমরা দেশ নিয়ে ভাবতে চাই, বাংলাদেশ নিয়ে ভাবতে চাই, আমার দেশ নিয়ে ভাবতে চাই, আমার দেশ কিভাবে গড়বে এটা নিয়ে ভাবতে চাই। সুতরাং ওই পুরনো ঘেরাটোপের মধ্যে যারাই পড়বে, যারাই ওই রাজনীতিটা করতে চাইবে, আসলে বাংলাদেশের রাজনীতি করে টিকতে পারে। বরং বাংলাদেশের রাজনীতি করতে চাইলে এই পুরো মাইন্ডসেটটাকে বুঝেই রাজনীতি করতে হবে যে এখন আমরা সামনে আগাতে চাই। এখন আমরা দেশের আ ব্যাপারে কার কি পলিসি, কার কি চিন্তা, কে কিভাবে ভাবছে, মানুষের এটা চিন্তা করে কিন্তু জ রায় দিবে। জনগণ এটা চিন্তা করে রায় দিবে। এবং সেই জায়গাটাই হলো আমি মনে করি যে বোঝার ব্যাপার। সো এইজন্য ৭১ নিয়ে আমরা এই যে আওয়ামী যে বয়ান, আওয়ামী যে ফ্যাসিবাদী বয়ান, আওয়ামী যে ন্যারেটিভ বয়ান, এই যে বিভাজিত করার বয়ান, এগুলো জনগণ ভালোভাবে দেখবে না। জনগণ ভালোভাবে রিসিভ করে না। একেবারে ক্লিয়ারলি প্রত্যাখ্যান করেছে। এইটা হলো আমি মনে করি যে খুব ক্লিয়ার একটা জায়গা। এছাড়াও ৭১ কে নিয়ে যাদের ব্যাপারে এই প্রশ্ন থাকুক না কেন, তাদেরই দায়িত্ব হচ্ছে এই প্রশ্নগুলোকে ক্লিয়ার করা, স্পষ্ট করা। তা না হইলে যেহেতু এগুলো আমাদের পূর্বপুরুষদের সংগ্রামের ধারাবাহিকতা, এটার একটা সেটব্যাক তো আছে। যদি এই জায়গাগুলো স্পষ্ট না হয়, যার রাজনীতি সেই রাজনীতিতে সে ক্ষতিগ্রস্ত হবে। ভাই আমি ৪ টা দলের নাম বলি। আপনার ছোট একটা উপদেশ তাদের ইয়ে দেন। বিএনপি, what would be your advice to them? বিএনপি তো এই মুহূর্তে আ আ সবচেয়ে বড় রাজনৈতিক দল। তার সংগঠন এবং নেটওয়ার্ক অনেক বড়। সো আমি মনে করি যে তার তৃণমূলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তৃণমূলের ব্যাপারে মানুষ হতাশ, চাঁদাবাজি এবং নানা অপকর্মের সাথে এরা যুক্ত। তৃণমূলে তাকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, চেইন অফ কমান্ডস এস্টাবলিশ করতে হবে এবং বিএনপির ব্যাপারে একটা পারসেপশন তৈরি হইছে, বিএনপিকে এটা বুঝতে হবে। সেটা হলো যে বিচার আর সংস্কারের প্রশ্নে তাদের অবস্থানটি মানুষ মনে করতেছে গণ-অভ্যুত্থানের সাথে যায় না। কিন্তু বিএনপি একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে, জেল-জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। সুতরাং তাদেরকে জনগণের কাছে গিয়ে এটা স্পষ্ট করতে হবে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকেই তাদের বয়ানের প্রস্তুত করতে হবে। সোজা কথায় বিএনপিকে শহীদ জিয়ার রাজনীতিতে ফিরতে হবে। জামায়াত। জামায়াতকে আ যে জায়গাটা স্পষ্ট করতে হবে সেটা হলো যে জামাত যেই ইনক্লুসিভ লিবারেল রাজনীতিটা করতে চাচ্ছে, সেই আ সবাইকে সাথে নিয়ে যে রাজনীতিটা করতে চাচ্ছে, এই রাজনীতিটা কিভাবে সে theorize করবে। স্বাভাবিকভাবেই জামাতের স্ট্রাকচারের মধ্যে যে স্ট্রাকচারাল কাঠামো আছে, এই কাঠামোর বাইরে গিয়ে গণমুখী যে রাজনীতি, এই গণমুখী রাজনীতি তো জামাত এখন অনেক জনপ্রিয়তা পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। সুতরাং এই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে অ্যাকোমোডেট করা হবে কিভাবে?
সো জামাতকে এই বিষয়টা স্পষ্ট করতে হবে যে এই অ্যাকোমোডেশনটা সে কিভাবে করবে। এনসিপি এনসিপি বাংলাদেশের মানুষদের জন্যে অনেক বড় আশা ভরসার জায়গা। তরুণদের জন্য অনেক আশা ভরসার জায়গা। কিন্তু নানাবিধ কারণে কয়েকটা প্রশ্ন তাদের ব্যাপারে মানুষের পারসেপশন হলো তারা অত্যন্ত অহংকারী। ইগো আছে তাদের, অহমিকায় ভোগে। এ ব্যাপারে তাদেরকে আরো ক্লিয়ার হইতে হবে। তরুণদের সামনে স্পষ্টতা বেশিরভাগ ক্লিয়ার হইতে হবে। এখানে খুব স্পষ্ট থাকতে হবে। সেকেন্ডলি হলো নানাবিধ অর্থনৈতিক, আর্থিক যে জায়গাগুলো তৈরি হয়েছে তাদের ব্যাপারে অভিযোগের জায়গা, সেখানে তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এটাকে তারা গুরুত্ব যদি না দেয় তাহলে তাদেরকে লং টার্ম আরো সাফার করতে হবে। এবং আমি মনে করি যে গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারকে ওন করা রাজনীতি তাদের করতে হবে। ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে অন্যদেরকে ছোট করে বা অন্যদেরকে মাইনাস করে বা নিজেদেরকে বড় করে ওই রাজনীতি তৈরি না করে সবাইকে ওন করার রাজনীতিটা এনসিপিকে করতে হবে। তাহলে তাদের নেতৃত্বের জায়গাটা আরো বেশি সংহত হবে। ইওর ওন পার্টি আপ বাংলাদেশ বাংলাদেশের যাত্রা অনেক বড়। বাংলাদেশকে ধৈর্য ধরতে হবে। লম্বা পথে টিকে থাকার জন্য মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এবং যে ফ্রেশ রাজনীতিটা বাংলাদেশ অফার করতেছে, বলতেছে, সে ফ্রেশ রাজনীতিটা মানুষের সামনে আরো স্পষ্ট করতে হবে, আরো ভিজিবিলিটি বাড়াইতে হবে। আওয়ামী ইউথদের জন্য আপনার মেসেজ কি থাকবে, যারা এখনো যে ব্রেন ওয়াশড একটা ওয়েতে আছে, যারা ডিনায়ালে আছে যে না এগুলো কোনো কিছু হয় নাই, তারা যেহেতু এখনো তো তাদের সমাজে আবার রিকনস্ট্রাক্ট হওয়াটা জরুরি। আর যারা ইয়াং, এদের ব্যাপারে আপনার মেসেজটা কি থাকবে? দে আর ক্লিয়ারলি সিইং ইট। ওরা গালি দিবে, এটা 100%। আপনার মেসেজটা কি থাকবে? না, আওয়ামী ইয়ুথদের ব্যাপারে আমি মনে করি যে আ প্রথম কথা হলো যে তাদেরকে বুঝতে হবে যে তারা যা করছে, আ যার সাথে যুক্ত ছিল এগুলো পুরোপুরি মানুষের অধিকারের লঙ্ঘন। আওয়ামী কর্মকাণ্ড যা ছিল এটা খুব স্পষ্ট বুঝতে হবে। এবং এই মানে সময়ের রাইট স্ট্যান্ড এ থাকতে পারাটা জরুরি। সে কারেক্ট কল করতেছে কিনা? আমি মনে করি যে কারেক্ট কল করতেছে না। কারণ এটা গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র বলতেছে। এরপরেও নানাবিধ আনস্টেবল দেশকে আনস্টেবল করা কর্মকাণ্ডে লিপ্ত আছে। সো আমি আশা করব যে তারা এখান থেকে ফিরে আসবে এবং প্রপার তারা মানে আ রিকগনিশন করবে তাদের ভুলের, তাদের অনুশোচনা আমরা স্পষ্ট দেখতে পারবো। তারপরে তারা সমাজে নানা শ্রেণীতে আওয়ামী লীগ থেকে ফিরে এসে আমি মনে করি যে অনেক তো রাজনৈতিক দল আছে। রাজনীতি করতে চাইলে বিভিন্ন রাজনৈতিক দলে রাজনীতি করবে। অথবা যদি রাজনীতি করতে না চায় তাহলে পেশায় মনোনিবেশ করবে। কিন্তু তাদেরকে যার অপরাধের মাত্রা অনুযায়ী বিচারেরও সম্মুখীন হতে হবে এবং তাদের যে মানে এই যে আওয়ামী আমলে নানাবিধ কর্মকাণ্ডের সাথে যুক্ত, এজন্য স্পষ্টত যদি তারা অপরাধ কর্মে যুক্ত হয়ে না থাকে, তাহলে তাদের স্পষ্টত তাদের যে অনুশোচনাবোধ সেটা মানুষের কাছে স্পষ্ট হতে হবে। তা না হলেও কিন্তু যেই সংমিশ্রণ, এই সংমিশ্রণ কখনোই ন্যাচারাল প্রক্রিয়ায় হবে না। হবে, সেটা হবে আনন্যাচারাল, সেটা কখনো মেনে নেওয়া হয়। আগামী ৫-১০ বছর পরে আপনার পার্টিকে আপনি কোন জায়গায় দেখতে চান? আমরা তো বা মনে করি যে আগামী বাংলাদেশে পরিবর্তনের নেতৃত্বটা আমরা দিতে চাই। অর্থাৎ বাংলাদেশের মানুষের যে গণমানুষের মধ্যে যে বিপ্লবটা হইছে, নেতৃত্বের ব্যর্থতার ফলে কিন্তু এটা বিপ্লব থাকে নাই। এটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। সো এই যে গণ অভ্যুত্থান, এটা তো একটা অসমাপ্ত বিপ্লব। এই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করতে বা পূর্ণতা দিতে আমাদেরকে যে সংগ্রামটা করতে হবে, সেই সংগ্রামে আমরা নেতৃত্ব দিতে চাই। সেভাবেই আমরা মেসেজ দিচ্ছি সারা দেশে। যে আগামী ৪-৫ বছরের মধ্যে বাংলাদেশে হিউজ চেঞ্জ হবে বলে আমার ধারণা। জেনারেশন চেঞ্জ হচ্ছে, মাইন্ডসেট চেঞ্জ হইছে। এবং সোসাইটিতে কেউ এসে আর আগের মতো রিপ্রেসিভ স্টেট বানাইতে পারবে না। রাষ্ট্রের ধ্যান ধারণা চেঞ্জ হবে। সেইখানে যেন বাংলাদেশ কমপ্লিটলি এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারে। সো আমি মনে করি যে ৪-৫ বছরের মধ্যে আমরা সেই সাংগঠনিক সক্ষমতা এবং রাজনৈতিক মোবিলিটি অর্জন করতে চাই। যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রহণযোগ্য, আস্থাসম্পন্ন রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠিত হব। লাস্ট কোয়েশন, এটা কোয়েশন না। আমাদের পডকাস্টের মোটামুটি 80% ভিউয়ারই ইউথ। 15 to 30 ইনসাইটস দেখা বলল। ও হোয়াট উড বি ইউর মেসেজ টু দেম?
মোস্টলি দে বাংলাদেশী। কেউ যদি বাহিরেও থাকে সে বাংলাদেশী আরকি বাইরে থাকতেছে। আমি তো মনে করি যে the country is ours and the next leadership এই পুরো আমাদের হাতে। সুতরাং আমরা সবাই মিলে যে বাংলাদেশটা গড়বো, এই গড়ার জন্য আমাদের এখন প্রস্তুতি নেয়া দরকার। এই তরুণরা পড়াশোনা করে নানা পেশায় আত্মনিবেশ করবে। সেই পেশাতে তাদেরকে বেস্ট হইতে হবে, দেশ গড়ায় মনোনিবেশ করতে হবে, রাজনীতিতে আসবে কেউ রাজনীতিতে। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে একটা বন্ডিং থাকতে হবে। যে আমরা একটা কমন পারপাস এই দেশটাকে ভালো করতে চাই। দেশটা ভালো করতে চাই, দেশের মানুষের জন্য কাজ করতে চাই এবং দেশের মানুষের অধিকারের প্রশ্নে আমরা সবচেয়ে বেশি সৎ। কারণ তরুণদের আওয়াজের সামনে, তরুণদের প্রতিবাদের সামনে কোনো শক্তিই টিকতে পারে না। সো এই যে জেনারেশন, আমি এই জেনারেশনের কাছে এইজন্যে মাই আর্নেস্ট রিকোয়েস্ট ইস যে আমাদেরকে কম্পিটেন্ট হইতে হবে। যার জায়গায় যোগ্যতা, দক্ষতা অর্জন করতে হবে। ওইটা করতে পারলে দেশের জন্য আমরা কাজ করতে পারবো আরো অনেক বেশি আচ্ছা ভাই, ধন্যবাদ আমাদের সাথে এত সময় দেওয়ার জন্য, আমাদের দাওয়াত গ্রহণ করার জন্য। ডিয়ার অডিয়েন্স, থ্যাংক ইউ ফর বিং উইথ আস দিস মাচ লং টাইম। আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। আপনাদের কোনো পরামর্শ কিংবা কোনো সমালোচনা থাকলে আমাদের পডকাস্টের ব্যাপারে বা বাংলাদেশের ব্যাপারে থাকলে কমেন্টে জানাতে পারেন। আমি আশা করি ভাই এসব দেখবেন। দেখে উনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গুলো আমলে নিবেন। আ আ ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।